আন্তর্জাতিক জরিপে ঢাকা পৃথিবীর দ্বিতীয় বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত। ঢাকার ভাবমূর্তি পাল্টিয়ে ঢাকাকে স্মার্ট, মানবিক এবং পরিবেশ বান্ধব শহরে পরিণত করার চ্যালেঞ্জ নিয়ে 2 বছর আগে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ররা। 2015 সালের 6 মে ঢাকার 2 মেয়র শপথ গ্রহণ করেন। ঢাকাকে দুভাগে বিভাজিত করার পর আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। পূর্ণমন্ত্রীর মর্যাদাও তারা পেয়েছেন। যদিও সবাই বলে থাকেন যে মেয়রদের হাত পা বাঁধা, ক্ষমতা সীমিত, 7টি মন্ত্রণালয়ের সেবা প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয়ের আমলাতান্ত্রিক দৌড়ে তারা শৃঙ্খলিত, কিন্তু তারা আমাদের নগর পিতা। আর গণতন্ত্রে আছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। নগরবাসী কতটা আস্থা অর্জন করতে পেরেছেন তিনি, কতটা মানবিক, কতটা সবুজ, আধুনিক, পরিবেশ বান্ধব, পথচারী বান্ধব শহর হতে পেরেছে আমাদের প্রিয় শহর ঢাকা। হতে পেরেছে কি তিলোত্তমা, নাকি হয়েছে ভাগার? গণতন্ত্রে আমি আছি সামিয়া রহমান, এবং আমার সাথে যেটা শুরুতেই বললাম, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আছেন আনিসুল হক। আছেন আমাদের সাথে আরও অনেকে, আছেন ইমদাদুল হক মিলন, কথা সাহিত্যিক এবং নাট্যকার, আছেন অধ্যাপক নজরুল ইসলাম, নগর গবেষক, নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, আছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম, উপদেষ্টা ক্যাব, এবং আছেন অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম, অধ্যাপক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট। আমাদের সাথে মোস্তফা সারওয়ার ফারুকেও কিছুক্ষণ পরই যোগ দিবেন। ঢাকা শহরের যানজটে তিনি আটকা পড়েছেন। মেয়র, আপনি যদি লেখা থেকে একটু বিরত হতে পারেন, একটু যদি মনোযোগ দিতে পারেন, আমরা প্রশ্ন খুবই মনোযোগ দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। আপনি খুব লিখছেন, সেই জন্য সবাইকে দেখে কি না কি লিখছি। আপনাকে প্রথমে বলেছেন ঢাকাকে ইত্যাদি ইত্যাদি এগুলো লিখছি, নাকি ভাগারও বলেছি, কোনটা হতে পেরেছে আসলে? আমি আপনাকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। এবং অনেকে যদিও বলে থাকেন, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথেও কথা বলেছি, অনেকে যদিও বলে থাকেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও বলছেন যে 2 বছর খুব একটা বেশি সময় না, কিন্তু 5 বছরের হিসেবে যদি 2 বছর ধরি তাহলে একটা লম্বা সময়ও বটে। নগরবাসীর আসলেই কতটা আস্থা অর্জন করতে পেরেছেন, এবং যেটা বলছিলাম, ভাগার নাকি তিলোত্তমা, কোনটা হতে পেরেছে ঢাকা? প্রথম হলো নগরবাসীর কতটা আস্থা অর্জন করতে পেরেছি, সেখান থেকে আসবো। তার আগে বলি, এই প্রথম আমার আসা নিউজ 24-এ। কংগ্রেচুলেশনস, খুব ভালো লাগছে স্যার সব কিছু দেখে, মানে একটা বিশাল যজ্ঞ, খুব ভালো করে সাজানো, এবং আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে। প্রশংসা, গ্রিল একটু পরে বুঝতে পারবো। আপনি বলেছেন ঢাকা শহর কি তিলোত্তমা হবে নাকি করতে পেরেছে কিনা। আমার প্রথম দিনের কথা মনে পড়ে, আমি যেদিন মাননীয় প্রধানমন্ত্রীর এই তিলোত্তমা শব্দটি এসেছিল, সেই জন্য বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসে বলেছিলাম ঢাকাকে সুন্দর করতে চাই। উনি বললেন, ঢাকাকে তিলোত্তমা করার স্বপ্ন দেখো না, কারণ ঢাকা একটি পুরনো নগরী, ঢাকা একটি তিলোত্তমা করার স্বপ্ন দেখো না। ঢাকাকে হয়তো তিলোত্তমা সুন্দরী করা যাবে না, তবে ঢাকাকে সুন্দরী করা যেতে পারে, সেই প্রচেষ্টায় থাকো। তো সেখান থেকে একটি ইলেকশনে মাধ্যমে আমরা 2 জন মেয়র নির্বাচিত হয়েছি। আপনি উপস্থাপনায় বলেছেন যে পৃথিবীর সবচাইতে দ্বিতীয় বসবাসের অযোগ্য শহর, মানে বসবাসের অযোগ্যের দিক থেকে প্রায় প্রথম হয়, এই ছিল ঢাকা। তো যে ঢাকা বসবাসের অযোগ্যর দিক থেকে প্রায় প্রথম হয়, এবং যে ঢাকায় আমরা যে কজন আছি যারা পৃথিবীর যে কোনো স্থানে থাকতে পারতাম, আপনি থেকে শুরু করে, আমি জানি না, আমি এখানে ব্যবসা করি, প্রত্যেকে এত বিদগ্ধ যে পৃথিবীর যে কোনোখানে বাস করতে পারত, তারা কিন্তু সবাই বাস করছেন ঢাকায়। এই ঢাকাটা কি আসলে? এই ঢাকা কত বড় ঢাকা, যেই শহরগুলোকে আমরা বলি পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর। আমি মাত্র 4টা শহরের উত্তর দেব। সে সিঙ্গাপুর, একটা শহর, একটা দেশ, 718 স্কোয়ার কিলোমিটার। আমি এখনই ডাউনলোড করে নিয়ে এসেছি। 2014 আদমশুমারি মতে 53,99,000 লোক থাকেন। 7,018 জন লোক পার স্কোয়ার কিলোমিটারে থাকেন। সে টোকিও, 2,188 স্কোয়ার কিলোমিটার। 15 সালের শুমারি মতে 1,36,22,000 লোক থাকেন, 6,222 জন পার স্কোয়ার কিলোমিটার। ক্যানবেরা বলা হয় পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ দেশ। অস্ট্রেলিয়ার এই শহরগুলোতে গেলে, ক্যানবেরাতে গেলে আসতে ইচ্ছা করে না, এত নির্জন, এত স্বপ্নময়। সেই ক্যানবেরা হলো 814 স্কোয়ার কিলোমিটার। 2015 আদমশুমারি মতে 3,56,585 জন লোক বাস করেন 814 স্কোয়ার কিলোমিটারে, এবং 439 জন বাস করেন 1 স্কোয়ার কিলোমিটারে। আরেকটি শহরের উদাহরণ দেই, মস্কো, 2,583, এটা মিলে আমার সঙ্গে অনেকটা, সেই জন্য 2,583 স্কোয়ার কিলোমিটার, 1,19,19,000 লোক বাস করেন,
2015 আদমশুমারি মতে, তাতে 4,747 জন বাস করেন। ঢাকা 2,583 স্কোয়ার কিলোমিটার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাত্র 83.16 স্কোয়ার কিলোমিটার। বিবিএস এর মতো হয়তো 60 লক্ষ লোক, আর আমরা যারা একটু বেশি করে বলি তারা বলি 1 কোটির উপরে লোক। 1 কোটি লোকও যদি মনে করি আশেপাশে হয়, 83,000 লোক থাকে 1 স্কোয়ার কিলোমিটারে। 60 লক্ষর যদি লোকও হয় তাহলে 50,000 মানুষ বাস করে 1 স্কোয়ার কিলোমিটারে। দিস ইজ ঢাকা সিটি। এবং এটাই সত্য, কলকাতা সিটির চেয়ে, দিল্লি সিটির চেয়ে পুরনো সিটি ঢাকা। যে ঢাকায়, যে একটি সিটিতে স্যাররা অনেক ভালো বলবেন, আমি ভুল করবো হয়তো, ওনারাই বলেন যে 25% রোড থাকা দরকার, সেই ঢাকায় আছে 7% বা 7.5% রোড, আরও কম আছে। তার উপরে আবার হকার, আমাদের গরিব হকার, বড়লোক হকার, বিভিন্ন রকমের হকার আছেন, তারা দখল করে রাখেন। গরিব হকারেরটা এদিক ওদিক করা যায়, বড়লোক হকারেরটা করা যায় না। যে ঢাকায় 3 লক্ষ গাড়ি ধরতে পারে, সে ঢাকায় 11 লক্ষ মোটরাইজড ভেহিকল আছে। যে ঢাকায় হয়তো 1 লক্ষ রিক্সা ধরতে পারে, সেই ঢাকায় 10 লক্ষের উপর রিক্সা চলে। তো সেই ঢাকায় তারপরও আপনারা সবাই থাকি, সেই ঢাকায়ও আপনি আজকে হাঁটতে গায়ে গায়ে লাগে না। সেই ঢাকা একটা আজব সিটি, আমি সবসময় বলি। এখন আরো মজা লাগে দেখতে, ভিআইপি চলেন উল্টা দিকের রাস্তা দিয়ে, লাল লাইট জ্বললে গাড়ি চলা শুরু করে। আমরা বানাই কি বলে ফুট ওভার ব্রিজ, মানুষ নিচে দিয়ে হাঁটে। আজকে আসার সময় দেখি একজন আমাদের এই যে ক্যামেরা লাগিয়েছি না, সিসিটিভি, ওইদিকে তাকিয়ে আছে। তাই বলি, ভাই তুমি সিসিটিভি তাকিয়ে আছো কেন? বলে কথা বলেন না, ছবি উঠতেছে, ফিল্ম দেখা যাবে, সিনেমা কি টেলিভিশন দেখা যাবে। বাট দিস ঢাকা হ্যাজ গিভেন ইউ 52 আন্দোলন। এই ঢাকাই আপনাকে দিয়েছে 71-এর যুদ্ধ। সুতরাং ঢাকা একটা সমৃদ্ধ সিটি। যে মুহূর্তে বলা হয় ঢাকা সবচেয়ে লিভেবল, ওনারা কিছু স্ট্যাটিস্টিক্স করেন, ওর মধ্যে স্যার যানজট, জলজট, হ্যাঁ, মানে দ্রব্যমূল্য, একটু পরে হয়তো শুনতে পাবো, অথবা এনভায়রনমেন্ট, যেটা অনেক বেশি। সুতরাং সেই ঢাকার চ্যালেঞ্জ নিয়ে দুটো ঢাকা হওয়ার পরে দুজন মেয়র শুরু করেছেন। আমরা যখন ইলেকশনে গেছি তখন আমি ছিলাম একজন ক্রেতা, কাস্টমার। এটা চাই, ওটা চাই, রাস্তা ভালো চাই, ট্রেন ভালো চাই, আকাশ ভালো চাই। আমরা অনেক রকমের ইশতেহার দিয়েছি। আমরা যখন আপনারা নির্বাচিত, আমি শুধু একটি প্রশ্ন করি আনিসুল হক, যখন ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন তখন কি আসলে না জেনে প্রতিশ্রুতি দিয়েছেন? একেবারে না জেনে প্রতিশ্রুতি দেওয়া হয়নি। কিন্তু ইশতেহারে যাওয়ার আগেও কিন্তু আমরা স্যারদের সঙ্গে সেমিনার করেছি, ছোট ছোট সেমিনার করেছি। যারা আর্কিটেক্ট তাদের সঙ্গে মিটিং করেছি। একটা সেমিনারে স্যারও বোধহয় ছিলেন ইশতেহারে যাওয়ার আগে। হ্যাঁ, এরকম 3-4টা সেমিনার করেছি, এক ধরনের ধারণা নিয়েছি। কিন্তু সেই ধারণা আর 3 মাস স্টাডি করে আমরা একটা সবার কাছে শুনে ঢাকার কি সমস্যা, কি কি করা যায়, তখনও কিন্তু শুধু জানতাম যে 56টা অর্গানাইজেশন আছে, এই করতে পারে, মেয়র এটা করতে পারেন, ওটা করতে পারেন। দ্য মোমেন্ট আপনি প্র্যাকটিক্যাল গেলেন তখন আমরা বুঝলাম যে মেয়র এটা করতে পারে, এটা করতে পারে না, এবং সমস্যার ব্যাপ্তি এত বেশি। সেই জায়গাটিতে এসে আমাদের কিছু কমিটমেন্ট ছিল। কি ছিল? গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা, যানজট মুক্ত ঢাকা, জলজট মুক্ত ঢাকা, তারপরে কি সিকিউর ঢাকা, মানে সব কিছু মেয়র করবে। আমরা কিন্তু এই দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য, আমি আপনার কথা মাঝখানে খুবই দুঃখিত, বারবার কথা বলছি। আমাদের সাথে মোস্তফা সরোয়ার ফারুকীও অংশগ্রহণ করবেন, উনি চলে এসেছেন। আমি ওনাকে অনুরোধ করব অনুষ্ঠানের মধ্যেই চলে আসতে। আমি ওনাকে অনুরোধ করব চলে আসার জন্য। লাইভ অনুষ্ঠানে আসতেই পারেন, সবচেয়ে বেশি দেখা। আমি একটু আনিসুল হক, আপনি যদি আপনার প্রশ্ন, আমি যেহেতু 2 ঘন্টার অনুষ্ঠান, সেজন্য হয়তো আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি কিন্তু আরো ছোট করে বলতে পারি। কিন্তু আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েন, কারণ আপনাকে সমালোচনা বা প্রশংসা আপনি কি করেছেন, হ্যাঁ জি, তার সব আমি কতটুকু বলবো আমি জানি না। আমি শুরু করি। এসে দেখার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। স্পেসিফিক্যালি যদি বলি, আমরা বলেছিলাম যে এসব ব্যানার ট্যানার থাকবে না, এসব কি বলে বিলবোর্ড টিলবোর্ড থাকবে না, ঢাকা শহরে সব ঠিক হয়ে যাবে, সমস্ত রাস্তাঘাট আমরা সব দখল করে ফেলবো। বাট রিয়েলিটি ইজ ভেরি টাফ। রিয়েলিটি কি এগুলো করতে দিচ্ছে না? রিয়েলিটি হলো, যখন যেদিন প্রথম কি বিলবোর্ড ভাঙতে গেলাম, সেদিন থেকে ইনিশিয়ালি এগুলো হয়েছে। টেলিফোন, বাড়িঘর পুড়িয়ে দেবে। একটা সময় গেছে সামিয়া, যে ঢাকা শহরের একটা বিলবোর্ডে হাত দিয়েছে বলে হাত কেটে ফেলেছিল। গত 20 বছরের বিলবোর্ড শুধু বেড়েছে, একটি বিলবোর্ডে ফেলার, মানে সিটি কর্পোরেশনের কাজই ছিল হয়তোবা না, কিন্তু ফেলার সাহস কেউ হয়নি।
এবং সে সাহসটা করতে যে আমাদের সাহস নিতে হয়েছে। 4 মাসে আমরা সিটি কর্পোরেশনের সমস্ত স্টাফ এবং এই কাউন্সিলররা মিলে ছোট বড় গাছের মধ্যে, ওয়ালের মধ্যে 20,000 বিলবোর্ড ফেলে দিয়েছি, কারো দিকে তাকাইনি। যেদিন ভয় পড়েছি, মানে উত্তরে, হ্যাঁ, যেদিন অনেক ভয় লেগেছে সেদিন স্যারদের মতো কাউকে কাউকে পাশে নিয়ে রাত্রেবেলা 2টার সময় গিয়েছি। আমরা শুনেছি, আমি মাঝখান থেকে আমি একটু বলছি, আপনাকে ট্রাক শ্রমিকরা আটকে ছিল, হাজার হাজার শ্রমিক, সেই ঘটনাটা কি হয়েছে? সেই ঘটনাটা হলো এই বিলবোর্ড একদিন আমি মোবাশ্বের স্যারকে নিয়ে গেছি, মানে বিখ্যাত লোক খোঁজা শুরু করেছি যে পাশে থাকলে আক্রমণ হবে না, কিন্তু সাহস করে এই যে গ্রিন বলি বা ক্লিন করি, একটি সাহসের মোটামুটি একটি কাজ আমরা করেছি। আমি 4 বছর আগে আমার এক গল্পটা আমি প্রায়ই বলি, একটা ইয়াং মাকে আমি দেখেছি স্যার, ওই তেজগাঁ ট্রাক, আমরা তেজগাঁ থেকে ঢুকেছি, সেও ঢুকেছে, তার বাচ্চা হবে বোধহয় বা আজকে বা কালকে, হঠাৎ করে শুনি চিৎকার, আমাকে বাঁচাও, আমার বাচ্চা হবে। দৌড়িয়ে গেলাম স্যার, 2 ঘন্টায় তাকে পার করা যায় না। এই ছিল তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে। আমরা কি কমিট করে ফেললাম, সমস্ত রাস্তাঘাট এগুলো সব ইয়ে করবো। একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নেগোশিয়েট করলাম 4 মাস 5 মাস, কিন্তু যেদিন গেলাম সেদিন আপনারা দেখেছেন, আপনারাই লাইভ চালিয়েছেন, সবাই অন্তত 10টি টেলিভিশন লাইভ চালিয়েছে যে মেয়র আজকে এখান থেকে বেঁচে আসবে কিনা। আল্লাহ সম্মান রেখেছেন, গত 20, 30, 40 বছরে যেটি করা সম্ভব হয়নি, এই ইলেক্টেড মেয়র এবং তার কমিশন, তার কাউন্সিলর্স, তার অফিস সবাই মিলে আমরা একটি অর্জন করেছি। সেদিন আল্লাহর রহমত শুনেছি, আমার স্ত্রী সন্তান অনেক শুভাকাঙ্ক্ষী কেঁদেছে, কি টেলিভিশন দেখেছে কেঁদেছে, নামাজ পড়েছে, কিন্তু আসলে আমাদের গাড়ি ভেঙে ফেলেছে, আগুন লাগিয়ে দিয়েছে, আপনারাই দেখিয়েছেন, বাইরে থেকে লক করে রেখেছে। যাই হোক, আল্লাহর রহমত যে আমরা পিছু হটিনি। একটা কবরস্থানও তো বোধহয় সরিয়ে নিয়েছেন। আজকে পর্যন্ত যে রাস্তায় যেতে হয়তো 2 ঘন্টা লাগতো, এখন 2 মিনিটও লাগে না। সুতরাং এটি তো মোটামুটি এমনি, কিন্তু একটি জায়গা না, 10টি জায়গা আছে এরকম। 2 মিনিটও লাগে না। আমরা উত্তর ঢাকার বাসিন্দা, আসলে 2 মিনিট না 2 ঘন্টায় যে কোথাও পৌঁছাই। হ্যাঁ, আমি যাচ্ছি সেই জায়গায়। আপনি বলেছেন কি কি করেছেন, তার একটা দুটো হিসাব দিচ্ছি। আমিন বাজার, গাবতলী, মোহাম্মদপুরে ঢুকতে পারতেন না, মাছি ঢুকতে পারতো না, কি আব্দুল্লাহপুর, মহাখালী, এই জায়গাগুলোতে স্যার আমাকে 4টা জায়গায় যেতে হয়েছে ফর্মালি, বাকি 6টা জায়গায় যেতে হয়নি। আমিন বাজারে আপনারা দেখেছেন যে আমাদের শাহজাহান সিরাজ সাহেব, আমাদের এমপিরা সবাই মিলে, এত বড় সমস্যা ছিল এখানে, জীবনের সমস্যা ছিল, জীবন রিস্কি হয়ে গেছিল, আমিন বাজার কোনোভাবেই সলভ হচ্ছিল না। আজকে যে আমিন বাজারে 2 ঘন্টা লাগতো, আজকে হয়তো 10 মিনিট লাগে। এইভাবে 10টি জায়গা আমরা করেছি। আমরা মোনায়েম খানের জমি 50 বছর কেউ হাত দেয়নি, অথবা গত 15 দিন আগে কি বলে মরিয়ম টাওয়ারের পেছনের 25 বছর কেউ হাত দেয়নি। সম্মানিত এলজিআরডি মন্ত্রী বলেছেন যাও মেয়রের সঙ্গে কথা বলো, দেখো কিছু হয় কিনা। হয়ে গেছে নেগোসিয়েশন। আজকে আসার সময় সেখানে গিয়েছিলাম, ঠিক উল্টো দিকে হাতির ঝিল আটকে রেখেছে। তো এইভাবে আপনি গামকা, কেএসআর গুলশানে থাকেন, গামকা 94 নম্বর রোডে গত 7-8 বছর 4 থেকে 5 হাজার লোক সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত থাকতো জীবনের তাগিদে। একটি অফিস ছিল যার মালিক অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আমাদের, এবং সেই অফিসকে পুলিশ তুলতে পারে না, অ্যাডমিনিস্ট্রেশন তুলতে পারে না। মেয়রের কপালে হয়ে গেছে যে তালা মেরে দিয়েছি, অনেক চিঠি লিখেছি, লোক পাঠিয়েছি, পাত্তাই দেয় না। মেয়র মহোদয়, আমি যদি আপনার কাছে আবারও আসি একটু, আমার অতীত। হ্যাঁ বলেন, আপনি বলতে বলেছেন বলেই। হ্যাঁ, আমরা এইগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান, এবং অনেকেই যেটা বলে থাকেন যে দক্ষিণে মেয়র যেগুলো করছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আপনার পরিকল্পনাগুলো অনেক কিছুই আমরা আসলে গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে উচ্ছেদ কার্যক্রমগুলো। কিন্তু যেটা যতটা মেয়র মহোদয় বলছেন যে 2 মিনিটে পৌঁছানো যায়, আমরা উত্তর ঢাকার বাসিন্দা, একবার ঢাকা শহরে বের হলে 2 ঘন্টা 3 ঘন্টা ওই রাস্তাটার কথা বলেছি, ওই রাস্তাটা বলছেন 10 মিনিটের ব্যাপার বলছেন, যানজট কমে গেছে না, বলিনি যানজট কমে গেছে, ওই রাস্তাগুলোতে যানজট কমে গেছে, ওই স্পেসিফিক এবং কোন রাস্তায় যানজট বেড়েছে। আসলে কি ঢাকার যে প্রত্যাশা ছিল মেয়রের কাছে ততটাই প্রাপ্তি হয়েছে, বা যতটা মেয়র বলছেন ততটা কি আসলে প্রাপ্তি হয়েছে? যদি আমি প্রফেসর নজরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করি। না, প্রথমেই তো আমি মাননীয় মেয়র আনিসুল হককে অভিনন্দন জানাবো। 2 বছর ও তার আগে আমি একটু দর্শকদের পরিচয় করে দিই, কারণ অন্ধকার থেকে ওনাকে আমি নিয়ে এসেছিলাম। আলোকিত লোক। তো সেটাই বলছিলাম যে মেয়র সাহেবকে অভিনন্দন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের সম্মানিত মেয়র। 2 বছর সাফল্যের সাথেই
অতিক্রম করেছে। অনেক বেশি কিছু করতে পেরেছি তা না, ও শুধু হিসাব চাইলো বলে কয়েকটা না, তো হবেই, শুরু হয়েছে আর কি। এটা হলো এই যে যেমন প্রথমেই ভূমিকায় বলা হলো বিশ্বের দ্বিতীয় বসবাসের অযোগ্য শহর, এটা তাদের একটা মাপকাঠি আছে, ব্রিটিশ ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। তারা মেয়র বলছিলেন যে ঢাকা এত পুরনো শহর, লন্ডনও অনেক পুরনো শহর। আমি আসছি, ওটা এমন কিছু না, এই হিসাবটা তাদের একটা প্রয়োজনে। হ্যাঁ, ওই বিলাতের সিভিল সার্ভেন্ট বা এনজিও ওয়ার্কার তারা কোন দেশে গেলে কি ধরনের সুবিধা অসুবিধা হবে, কি ধরনের ভাতা তাদের দেয়া লাগবে, যেখানে বেশি কষ্ট সেখানে একটু ভাতা বেশি পাবে। যেমন ঢাকায় আসলে হয়তো ভাতাটা বেশি পায়, এখন প্যারিসে গেলে অতটা পাবে না। তো যাই হোক, এটা আমরা শুনি, আমি তো গবেষণা করি একেবারে 61 সন থেকে খালি ঢাকা নিয়েই গবেষণা করি। তো করে করে একেবারে এখন এই কথাটার উপরে আমি লিখেছি অনেক এরকম। আমি একটু জানতে চাচ্ছি যে প্রত্যাশা ছিল আমাদের মেয়রের কাছে, ততটা প্রাপ্তি আসলে আমরা পেয়েছি কিনা? একটু পটভূমি না বললে আবার হয়ে যাবে। সেটা হলো যে এই বসবাসের যোগ্য বা অযোগ্য, এখন অযোগ্য বলা হয়েছে কয়েকটি সূচকের মাধ্যমে। তার মধ্যে অবকাঠামো, এই যানজট, এগুলো, তারপরে পয়ঃনিষ্কাশন, এগুলো, পরিবেশ, নিরাপত্তা, এগুলো আছে, এটা সবচেয়ে বড়। তার মধ্যে একটা সূচক আছে যেটাকে ওরা বলে কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। এই কালচার মানে কি, আমাদের এই কালচার, আমরা যেটা বুঝি কালচার বলতে সংস্কৃতি, এর বাইরে সেখানে করাপশন আছে, এটা সেটা আছে। তো আমি এখন এই 60 বছর গবেষণা করার পরে আমি উল্টো পথে যাচ্ছি। আমার গবেষণা ছিল দারিদ্র্য নিয়ে, বস্তি নিয়ে ইত্যাদি। এখন আমি আগামী 13ই মে একটি সেমিনার করব সারা দিন ব্যাপী। সেটা হলো এরকম, ঢাকা ওই বসবাসের অযোগ্য না, সাংস্কৃতিক শহর। আমি আসছি, এটা জরুরি, এটা মূল কথাটাই এটা। এখন ওই যে বারবার জোর দেই আমরা বসবাসের অযোগ্য, এটার থেকে বেরিয়ে আসতে হবে। এখানে ইমদাদুল হক মিররের মতো সাহিত্যের মানুষ, ফারুকির মতো ঢাকার সাংস্কৃতিক শহর নিয়ে আসলে কারো কোনো দ্বিমত নেই, কারণ ঢাকার একটা ঐতিহ্য আছে। না না, সে তো আছে। আমি জানতে চাইছিলাম আমাদের মেয়ররা আসলে কি করতে পেরেছে। এখন আমার ওইটা প্রশ্ন থাকবে, মেয়র কি এটা বোঝেন কিনা যে এটা সাংস্কৃতিক শহর বা সংস্কৃতির শহর, এটা মেয়র বোঝেন কিনা। আমার মনে হয় মেয়র না বুঝে নির্বাচনী ইশতেহারে মানবিক ঢাকা করতে চান কেন? সাংস্কৃতিক আরেক জিনিস, সামাজিক আরেক জিনিস, অনেক জিনিস আছে। তো এখন আমার যেটা মনে হয় ওনারা যেগুলো করছেন, ওই যে বস্তুগত জিনিস, এখন সুন্দর করবেন, গাছপালা লাগাবেন, দরকার আছে পরিবেশ সুন্দর করা। আসলে এই যে আমি এখানে আছি, প্রফেসর ইসরাত আছেন, আমরা নগর পরিকল্পনার, নগর পরিচালনার লোক, মানে তাত্ত্বিকভাবে আমরা বুঝি 3টি শব্দ। একটা হলো ইংরেজিতে যদি বলে ফোক, পিপল, আর হলো ওয়ার্ক, এমপ্লয়মেন্ট, আর হলো হোম, বাড়ি, এর মাঝখানে হলো মোবিলিটি। এই 4টি শব্দ যদি আমরা ধরি তাহলে হবে। 1 নম্বর হলো মানুষ, এই মানুষকে নিয়ে চিন্তাটা করতে হবে। এই গুলশান, বনানী, বাড়িধারার কয়েকজনকে নিয়ে না, এই যে 1 কোটি বললেন, ওই 1 কোটি লোককে না, আমরা উত্তরে উনি বললেন যে 50 লক্ষ, 60 লক্ষ ইত্যাদি, যাই হোক 1 কোটি ধরলাম। 1 কোটি কিন্তু না, উত্তরে তো 1 কোটি না, উনি উত্তরে, উত্তর 83 স্কয়ার কিলোমিটারে থাকে 1 কোটি লোক। ওটা হোক, 1 কোটি লোক ওনার না, আসলে জি সামিয়া, দক্ষিণে আরো ওনাদের হিসাবে একটু গন্ডগোল আছে। সেটা হলো এই, না আমি 60ও বলেছি স্যার, আপনাদের 60ও মতো 1 কোটি আর 60 টা এক জিনিস না। ওয়েব পেজে কত আছে আপনাদের ওয়েব পেজে? আচ্ছা শোনেন, কি ওয়েব পেজে? হ্যাঁ, আমাদের ওয়েব পেজে বলতে পারবো না। আচ্ছা দেখি শুনুন, না এটা হলো এই যে এখন ওনারা মানুষের কথা ভাবতে হবে। 1 কোটি হলে 1 কোটি ভাবতে হবে। প্রফেসর নজরুল ইসলাম, আমি একটু সরাসরি প্রসঙ্গে চলে আসতে চাই, কারণ আমাদের অনুষ্ঠানের একটা সময়সীমা আছে। আপনি বলছেন মানুষের কথা ভাবতে হবে, আপনার কি মনে হচ্ছে মেয়র মহোদয় মানুষের কথা ভাবছেন না? মানুষের কথা কম ভাবছেন, শহরের কথা, অবকাঠামো উন্নয়ন, অবকাঠামো কথা বেশি ভাবছেন। তাহলে আপনি বলতে যাচ্ছেন তাহলে ওনারা অবকাঠামো উন্নয়ন করছেন? অবশ্যই করছেন। আচ্ছা, আমি একটু এখানে মোস্তফা সরোয়ার ফারুকের কাছে কাছে যাব। উনি বলছেন মানুষের কথা ভাবছেন না, অবকাঠামোগত উন্নয়ন ভাবছেন না বলবো না, কম ভাবতে হবে। অবকাঠামোগত উন্নয়ন কি আসলে এতটা হচ্ছে যতটা আমরা বলছি? আমি কি একটু ভূমিকা করে আসতে পারবো? জি, আনিস ভাই, মানে আপনি বঙ্গভঙ্গ থেকে শুরু করেন? বঙ্গভঙ্গ তো করবো না, আমি আনিস ভাইয়ের সূচনা থেকে শুরু করবো। আচ্ছা, আনিস ভাই যেদিন প্রথম ওনার ক্যাম্পেইন লঞ্চিং করলেন, সেদিন ঘটনা মানে চক্রে আমি ওখানে ছিলাম। আমি তুষার ভাই, আরাফাত ভাই আমরা বক্তব্য দিয়েছি।
এবং সেদিন আমি যে কথাটা বলেছি আমি এখনো মনে করি যে আনিস ভাইকে একটা মহাবীর উপাধি দেওয়া উচিত। আনিস ভাই না, ঢাকার মেয়র যে কেউ হতে চাইলে তাকে মহাবীর বলা উচিত। কারণ এটা একটা মানে আপনি ভাবেন কি পরিমাণ মানুষ থাকে এই শহরে। আমরা যেমন আমি ফেসবুকে দেখি আমার বন্ধুরাই তামাশা করে যে বোধহয় উনি কোনো এক সময় একটা অ্যালিগরি ব্যবহার করেছিলেন যে আমি ঢাকাকে সিঙ্গাপুরের মতো বা বিদেশি শহরের মতো করব। তো এটা নিয়ে ফেসবুক অনেকে তামাশা করে, কিন্তু আমি এই তামাশায় যোগ দিই না একটা মাত্র কারণে, কারণ আমি এই শহরে থাকি, আমি জানি এই শহরের মানুষ হিসেবে আমাদের স্বভাব কতখানি ভালো কতখানি খারাপ। আমি জানি আমি আইন মানি না, আমি জানি আমি যেখানে সেখানে ময়লা ফেলি। এবং আমরা কি একজন মেয়রকে এরকম সেন্ট ভাবি যে উনি আসবেন, নির্বাচিত হবেন এবং উনি জাদুর মন্ত্র বলে আমাদের শহরটাকে বদলে দিয়ে সিঙ্গাপুর। মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আসলে নাগরিক সম্পৃক্ততা ছাড়া সম্ভব না? না, এটা হচ্ছে আমি ভূমিকাটা বললাম যে আমি মেয়রের কাছে অনেক বেশি কিছু প্রত্যাশা করি না, এটা হচ্ছে প্রথম কথা। না, আমরা করি ফারুকি, মানুষ প্রত্যাশা করে নাই, ওনারা প্রত্যাশাটা দিয়েছেন। না, ওনারা প্রত্যাশা না দিলে আমরা যখন নগর পিতার আসনে বসিয়েছি তখন আমরা প্রত্যাশা অবশ্যই করি। জাস্ট 2 মিনিট নিব। অর্থাৎ আমি এরকম আকাশ কুসুম কোনো প্রত্যাশা আনিস ভাইয়ের কাছ থেকে করছি না। সেটা তো ব্যক্তিগত সম্পর্কের না, সম্পর্কের কারণে না, কোনো সম্পর্কের ব্যাপার না। আমি যখন কাজের কথা বলি আমি কোনো সম্পর্কের দিকে তাকাই না। কিন্তু পাশাপাশি এটা সত্য কথা যে আমি ঢাকা এই শহরে থেকে ওনার সিটি কর্পোরেট উত্তরের মধ্যে থাকি এবং আমি দৃশ্যমান অনেক পরিবর্তন দেখেছি। সেই পরিবর্তনগুলো আমি মনে করি সাধুবাদ জানাই। আমি যেখানে থাকি তার আশেপাশে কোনোদিন আমি ফুটপাতে হাঁটতে পারি না, আমি এখন ফুটপাতে হাঁটতে পারি, একটা ফুটপাত আছে। এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো অবকাঠামোর কথা বলেছেন উনি। অবশ্যই অবকাঠামো তো আসলে মানুষের জন্যই হয়, মানুষই ব্যবহার করে এবং এটা অবকাঠামো আমাদের আচরণকে প্রভাবিত করে, আমাদের আচরণ অবকাঠামোকে উন্নত করে বা ধ্বংস করে। এটা দুই রকমের প্রভাব আছে দুই দিকেই। ফলে আমি মনে করি অবকাঠামো খাতে অবশ্যই তাদের মানে আমি দৃশ্যমান কিছু পরিবর্তন। আমি যদি আপনাকে পার্সেন্টেজের হিসাব দিতে বলি, আসলে যে ফুটপাত আছে কথা বললেন, আমার বাসার ওখানে কোনো ফুটপাত নেই। আমি যে এই যে আপনারা যে প্রাইভেট কারকে নিরুৎসাহিত করতে যাচ্ছেন, আমার বাসা থেকে যদি আমি বসুন্ধরা গেট পর্যন্ত যেতে চাই, আমার বাচ্চার স্কুল অত দূরে উত্তরাতে, ওখান থেকে ওই পর্যন্ত যাবো যে আমার কোনো ফুটপাত নাই। আমাকে হয় মূল রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হবে, গাড়ি চাপা পড়তে হবে বাচ্চাদেরকে নিয়ে, হয় ড্রেন না হলে মূল রাস্তা। আমি কিন্তু ফুটপাত চোখে দেখি না। আচ্ছা, আমি শেষ করি। সব জায়গায় হয়তো করতে পারেননি। আমি যদি একটু ফোনটা নিয়ে আচ্ছা, আমি তৈরি নাই অভিযোগ করব না। একটা দর্শক ফোন নিয়ে অভিযোগ করছেন যে আপনারা শুধু মেয়র গেছেন ওনারা বানাননি। হ্যাঁ, পুরাতন ঢাকায় কোনো ফুটপাত কনসেপ্ট ছিল না। নিতে চাই দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন, তারপর অতিথিদের কাছে ফিরে আসব। ফুটপাতের দরকারও ছিল না। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি না দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমি মোহাম্মদপুরের একজন বাসিন্দা। কিন্তু উনি আমাদের উত্তরের মেয়র। আমি ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদপুরটা তার মোহাম্মদপুর আমি যেটা আপনার ওনার এলাকায়, আমি যেই ওয়ার্ডে বসবাস করি এটা ওনার অধীনী এলাকা। মিস্টার রাজীব আমাদের কমিশনার এখানে। তো মোহাম্মদপুরের যে নতুন রাস্তাটি মেয়র মহোদয় করেছেন, যেটা ট্রাক স্ট্যান্ড ছিল আগে, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা রোড পর্যন্ত যে নতুন রোডটি, এই রোডটি উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত এখানে স্ট্রিট লাইট গুলি কোন এক অজানা কারণে জ্বলছে না। তা আমি সিটি কর্পোরেশনের কোন এক কর্মীকে যারা স্ট্রিট লাইট দেখাশোনা করে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপারটা কি? বললো যে এটা সিটি কর্পোরেশন এবং আর্মিরা সম্ভবত ওনাকে রাস্তাটা হ্যান্ড ওভার করেছে, বাট স্ট্রিট লাইট গুলো একেবারেই সুন্দর করে জ্বলে না। একটা স্ট্রিট লাইটও মেয়র মহোদয় যদি দেখেন আপনি দেখবেন যে জ্বলছে না। আর ওখানে মোহাম্মদপুরের ওই রাস্তাটা এত আমরা বেনিফিটেড, বাট এই সম্পূর্ণ বেনিফিটকে নষ্ট করে দিয়েছে। রিসেন্টলি বাসগুলো সব ওখানে আপনার একদম মানে এখানেই তাদের পার্কিং থাকে, এখান থেকেই তারা সম্পূর্ণ বাসের একটা বিশৃঙ্খল এলোমেলো অবস্থা। আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হলে আমার এখানেই 1 ঘন্টা সময় পের হয়ে যায়। তো আমি বাকি মানে এই জিনিসটা আমি মেয়র মহোদয় দৃষ্টি অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ মেয়র মহোদয়। আমি আপনার এই প্রশ্নের দর্শকের প্রশ্নের উত্তর নিব, কিন্তু মোস্তফা স্যার ফারুক আপনি শেষটা শেষ করুন। প্রশ্নটা শেষ করুন। আচ্ছা, আমি এরকম এই ছোটখাটো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা যায়, এটা হয়েছে, এটা করেছেন, এটা করতে পারেননি, আমি ওই ডিটেলে যাচ্ছি না। তবে আমি দৃশ্যমান যেগুলো আমি একজন নাগরিক হিসেবে যেটা ফিল করি, আমি এই সুবিধাগুলো পেয়েছি। আর অসুবিধা হচ্ছে আমার বাসায় বসা যায় না মশার কারণে। মশা প্রসঙ্গে আমি আসবো। কোন জায়গায় বাসা? বনানী। সাংঘাতিক খারাপ, খুবই খারাপ অবস্থা। মেয়র মহোদয় কি এই প্রশ্নটার উত্তর দিবেন যে মোহাম্মদপুরের যে বাসিন্দা ফোন দিলেন? উনি দেখেন, উনি বলেছেন যে এই রাস্তা অনেক বড় হয়েছে। উনি বলেছেন যে রাস্তা দিয়ে ঢোকা যেত না সেটি ঢোকার মতো ব্যবস্থা হয়েছে। উনি বলেছেন যে লাইট নেই। এই প্রথম আমি একটা কমপ্লেইন শুনলাম।
আজকে 2 বছরে। আমি শ্রদ্ধা জানাচ্ছি। না হতেই পারে তার রাস্তায় নেই, হতে পারে না, হতেই পারে, মানে লাইট আছে, লাইট জ্বলছে না, লাইট আছে, লাইটগুলো জ্বলছে না। প্রথম শুনলাম, কিন্তু আপনার কাছে হয়তো আমার কাছে অবাক লাগার মতো সাধারণ নাগরিকদের বক্তব্য কি পৌঁছে আপনার কাছে? আপনি কি ওদের সাথে সাধারণ মানুষের সাথে? আমার একটা অ্যাপ আছে, যে অ্যাপে নগর অ্যাপ, ওটা ছবি তুলে চিপ দিলে আমার কাছে উইদিন 10 সেকেন্ডস ওই ছবিটা পৌঁছে, রেসপেক্টিভ ডিপার্টমেন্ট সহ। নগর অ্যাপটির নাম, সেটা হয়তো সাধারণ মানুষও জানে না। আমি একটু ডক্টর ইশরাতের কাছেও যেতে চাই, কি বলবেন? যতটা সুবিধার কথা বলা হচ্ছে, যতটা আমি রাজীবের কাছ থেকে কখনো শুনিনি। রাজীব ইজ ভেরি অ্যালার্ট। মোহাম্মদপুরের ওই জায়গার একটা কমপ্লেন, আমরা কিন্তু এলাকার যেভাবে মানে রাস্তা বড় করছি, 20 ফিটের রাস্তা, আজকে আপনি উত্তরায় যান, আপনার এলাকার রাস্তার কথা বলেন, আপনি নিজে থাকেন যে এলাকায়, রাস্তা বড় হয়েছে, ডিটেইলসে গেলে এরকম অনেক পাওয়া যায়। অনেক ছোট ছোট গুলশান এলাকার রাস্তার কথা বলেন, গুলশান এলাকার নতুন কি ফুটপাতের কথা বলেন। আপনারা যে বিদেশের মতো মনে হয় কিনা, বিদেশকে বলা ঠিক হবে না, বলেন যে যে জায়গাগুলো আমরা হাত দিচ্ছি সেই জায়গাগুলোর কোয়ালিটি অফ কি 2 বছরে সারা ঢাকা শহর 2 বছর করে ফেলা যাবে না। সুতরাং ওই যে লাইটের কথা বলছেন, এটা আমার কাছে নতুন কমপ্লেইন। আমি কালকেই দেখবো আপনি যিনি শুনছেন। আর রাজীব, তুমি শুনছো কিনা, you will have tough time from me if it is you have very tough time আমার কমিশনার। অ্যাকশন ম্যান, প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা। মানে 5 বছরের রেসপেক্ট থেকে আপনার, কারণ 5 বছরে কিন্তু 2 বছরকে শিশু বললে চলবে না, তখন কিন্তু আপনি মানে কিশোরও না, আমি বলবো এখন আপনি সর্বশক্তিতে যেই বীরত্বের কথা বললো। আমি কোনোভাবেই বলছি না যে আমরা অনেক কিছু করে ফেলেছি, আমাদের একটা ওয়ার্ম আপ হয়েছে। না না, অনেক কিছু করেছি, এই ওয়ার্ম আপের একটা রেজাল্ট আরো কুইকলি ঢাকা শহরের আমাদের আগের যে এক্সপেরিয়েন্স, মানে 2 বছর আগে আমরা আসলে এভাবে কোনোদিন কোনো মেয়রের সামনে বসবো এটাই চিন্তা করিনি। যদিও আজকেও আমার বসার আয়োজনটা মনে হচ্ছে যে আপনি একদিকে, আপনার পাশের চেয়ারটা খালি, এরকম হলে কিন্তু আসলে নগরপিতা, কিন্তু সাথে আপনার আরো সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ও দায়িত্ব তো যারা দাওয়াত করবেন তাদের, আমার না, ওটা ওদিকে বলতে হবে। আপাতত ওটা ওদিকে একটু বলেন, তারপর আমার দিকে এসে না। সবচেয়ে আমার যেটা মজা লাগলো যে এই যে জনগণের, এটাই হলো জনগণের প্রশ্ন। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটু উত্তরটা একটু পরে দিন, আমি আর একটু বলি আর কি। অনেক শহর, হ্যাঁ অনেক শহর আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও আছে, যে সিটিজেন রিপোর্ট কার্ড বলে। অর্থাৎ একটা সিটিজেন, আমরা যেমন পরীক্ষার পরে আমি শিক্ষক মানুষ একটা রিপোর্ট কার্ড দেই, একই রকম ভাবে মেয়র বা যারা কাউন্সিলর থাকে তাদের একটা রিপোর্ট কার্ড দেওয়া। এটা জাতিসংঘের করা, এটা জাতিসংঘের করা। এখন এই সিটিজেন রিপোর্ট কার্ড থাকলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারতেন যে আপনার কোন কাউন্সিলর কোন ওয়ার্ড কি অবস্থায় আছে। আমি প্রত্যেকদিন বুঝি, কারণ আমি কাগজ পড়ি, টেলিভিশন দেখি। আমার কাছে মনে হয় না এটা, কিন্তু বোধহয় একটু পরীক্ষা দিতে চাওয়ার ভয় থেকে বলছেন বোধহয়। পরীক্ষা যদি সিস্টেমেটিক সায়েন্টিফিক ওয়েতে রিপোর্ট কার্ডের যে ব্যাপারটা আছে, এটা বেঙ্গালুরুও আছে, ইন্ডিয়ার আরো কিছু, যেমন আমাদের টিচারদেরকে স্টুডেন্টরা ইভালুয়েট করে, তেমনি আমরা মেয়রকে ইভালুয়েট করব। এবং সেটা করবে কিসের? আমরা আপনার কাছে অনেক কিছু চাই, আপনি আমাদের যানজট থেকে জলজট থেকে সবকিছু মুক্ত করে দিবেন। আসলে এটা মানে অসম্ভব কঠিন, মানে এতদিনের একটা এই পুরনো শহরে দিতে পারবেন। হ্যাঁ, স্যার, যেটা আদৌ আমার দ্বারা সম্ভব, কিন্তু আপনার অনেকগুলো কাজ আছে। আপনার বলতে আমি বোঝাই যে প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরের যারা, তাদের অনেকগুলো কাজ আছে। আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভবত 29টা কাজ আছে। তার মধ্যে কিছু কিছু ঢাকার জন্য আসলে প্রযোজ্য হয় না, পশু পাখির খামার থেকে শুরু করে ধোপিঘাট ঠিক করা, এগুলো অনেক কিছু আছে। কিন্তু কিছু যেমন নির্দিষ্ট আছে, সেই কাজগুলা ঠিক মতো আসলে করা হয় কিনা। আমি আমার ছাত্রদের দিয়ে আপনার 8টা ওয়ার্ডে কাজ করেছিল, এবং সেখানে তারা প্রায় 500-র কাছাকাছি সিটিজেনকে প্রশ্ন করেছিল, এবং অনেকে কিন্তু ওয়ার্ড কমিশনের অফিসটাই চেনে না। এখন হয়তো বলতে পারেন নগরবাসী না গেলে কি করতে পারবেন, কিন্তু আমার মনে হয় এটা আমি আপনাকে বলছি না, আপনার ওয়ার্ড কমিশনার তাদের সাথে যারা আছেন, তাদের এই যে জনগণের সাথে সম্পৃক্ততা, এটা খুবই প্রয়োজন। সেই সম্পৃক্ততা যদি আপনি তৈরি করতে পারেন, আপনি আপনার এলাকার প্রবলেম, ওই যেই কাউন্সিলরের যেই ওয়ার্ড, তার প্রবলেম কিন্তু তার এলাকাবাসী সলভ করে দিতে পারে। সেইখানে তার ফুটপাত, এবং এই কাজ আপনি করেছেন, আমি যতটুকু জানি যে আপনি গুলশানে কিছু কিছু রাস্তায় আপনি সিটিজেনদের নিয়ে কাজ করেছেন। এইটা আরও কিভাবে বিস্তৃত করা যায়, এবং ওইটা যদি করা যায়, তাহলে এই যে আমরা অনেক সময় নিজেদেরকে দোষ দিই যে আমি কোথায় ময়লা ফেলি, আমি নাগরিক হিসাবে আমি সচেতন না, কিন্তু এই যে নগরবাসীকে নিয়ে কাজ করলে সে কিন্তু সচেতন হবে। এবং আপনি প্রথমেই বলেছেন যে আমরা আছি তো এই শহরে, এবং আমার কাছে এই শহর কিন্তু একটা জাদুকরী শহর। এই শহরে
আপনি বলছেন যে আমরা যে কোনো জায়গায় পৃথিবীর থাকতে পারি, এবং এই যে বিভিন্ন জায়গা থেকে আসে যাদেরকে নিয়ে আমরা বিপদে পড়ি, যারা হকার বা বিভিন্ন কাজ করে তাদেরকে আমরা 2 দিন বাদে বাদে উচ্ছেদ করি, ওকে ছাড়া নগদ চলবে না, এবং ও কিন্তু আমার ইকোনমির চাকা ঘোরায়। সুতরাং সে কিন্তু পার্ট অফ আওয়ার মানে পুরো ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে আমার সোশ্যাল সিস্টেমের পার্ট, এবং ওকে আমার ইগনোর করলে চলবে না। আজকে আমি সব ফুটপাথ পরিষ্কার করে দিলাম, হকার দূর করে দিলাম, এভাবে কিন্তু সলিউশন হয়, টেম্পোরারি একটা সলিউশন। আমি দেখলাম, খুশি হলাম, একটা টিভিতে গেল, সব রাস্তা ফাঁকা হয়ে গেছে, তো এই মানুষগুলো কোথায় যাচ্ছে? এই কম্প্রিহেন্সিভ প্যাকেজটা যদি চিন্তা না করি তাহলে কিন্তু আমি আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর শামসুল আলমের কাছে উত্তর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উত্তরটা দিয়ে নেন। সব সঠিক বলেছেন, আপনার হকারের সঙ্গে আমি একমত। যে জন্য রাস্তার হকারকে আমরা বুঝি যে এই হকারটা হয়তো আইন মতো বসেনি, কিন্তু সেদিন সারাদিনের কষ্টের টাকা দিয়ে সে সন্ধ্যাবেলা তার সংসার প্রতিপালন করবে। সেজন্য আমি অন্তত হকার উচ্ছেদের সঙ্গে যেভাবে সাধারণ মানুষ বলে সব খালি করে দাও, আমার নিজের বিবেকের সঙ্গে আমি সবসময় পারি না। সেজন্যে হকার ফুটপাত থেকে সেভাবে উচ্ছেদ করা প্রয়োজন হলেও আমরা এখনো সেভাবে খুব একটা করি না। কাকে উচ্ছেদ করছি? যারা রাস্তা দখল করছেন। আমার 40 ফিট রাস্তা বানানো প্রয়োজন, 20 ফিট রাস্তায় আছে, আর 20 ফিট দখল করে ছোটোখাটো দোকান তুলে ফেলেছেন, তাদেরকে উচ্ছেদ করছি, কারণ ওই রাস্তাটা আমাকে বড় করতে হয়। রাস্তার উপরে আছে হকারের প্রতি এই মমতাবোধ, আমরা অনেকে না চাইলেও আমাদের আছে। আর আপনি যেটা বললেন যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, এটা তো ঠিক, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ থাকা উচিত। এই মানুষগুলোই ভোট দিয়ে বানান, সুতরাং এই মানুষগুলো তার প্রতিনিধির অফিস চিনবেন, সেটাই স্বাভাবিক চাওয়া। আর ও আবার ভোটে চাইতে হলে তাকে সেই মানুষের কাছে যেতেই হবে। সুতরাং এটা একটা উইন উইন সিচুয়েশন। আর বাকিটা তো whatever statement you are giving, এখানে কেউই এর সঙ্গে আমি একটা দর্শক প্রশ্ন নিয়ে নেই। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, কাঁচকুড়া থেকে, উত্তরখানের কাঁচকুড়া থেকে। বলুন প্লিজ। আমাদের এলাকা না, নতুন এলাকা। আমাদের একটা রাস্তা বিমানবন্দর থেকে কসাইবাড়ি হয়ে দক্ষিণ খান হয়ে কাঁচকুড়া পর্যন্ত, মেয়র সাহেব হয়তো জানেন, ওনাকে প্রথমে ধন্যবাদ দিতে চাই ওনার ভালো ভালো কাজের জন্য, সাহসিকতার জন্য। তো আমাদের এই রাস্তাটা ওনার নতুন যোগ হয়েছে, বর্ধিত এলাকা। আমরা খুব আশায় ছিলাম যে উনি যখন আসবেন তখন আমরা একটা অনেক কষ্ট থেকে রেহাই পাবো। তো দুঃখের বিষয়, 2 বছর হয়ে গেছে আমাদের এটা ঘোষণা হয়েছে, ওনার আন্ডারে চলে গেছে, কিন্তু এই এলাকাটা সম্ভবত এখনো অফিসিয়ালি আমাদের কাছে কিছু ব্যুরোক্রেটিক কাজ বাকি আছে। আমার কাছে টাকা চাইলেও আমি ওই এলাকা এখন খরচ করতে পারবো না থাকলেও, কারণ এটা অনেক মানে রাইটফুলি আমি পারি না। তবে আমার মনে হয় যে খুব শিগগির ওই এলাকাটি আমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন এলাকাটি আসবে, তখন নিশ্চয়ই আপনাদের রাস্তা হবে, একটু সময় লাগছে। ডক্টর শামসুল আলম, আপনি কি বলবেন? আমি প্রথমে যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে মেয়র মহোদয়কে আমি আজকে কোনো শুভেচ্ছাও জানাবো না, সহানুভূতিও জানাবো না। আমি শুধু দেখতে চাই উনি যে প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলেন উনি সেখান থেকে কতখানি সরে যাবেন, এবং যখন চলে যাবেন তখন সেই সরে যাওয়ার কি ব্যাখ্যা দিয়ে যাবে, তখন আমি তাকে কতটা সহানুভূতি জানাতে পারবো, শুধু সেইটুকু হিসাব করে রাখবো। অনেক নিঃশ্বাস নেওয়ার জায়গা হলো। নেক্সট, এবার আপনাদের অনেকের কাছ থেকে অনেক কথাই আমি শুনলাম। আমার অবস্থান থেকে আমি যেটুকু যে উপলব্ধি নিয়ে আজকের অনুষ্ঠানে কথা বলবো সেটা এরকম যে একটা মঞ্চ নাটক দেখছিলাম, তো সেখানে এক এক গোষ্ঠীর লোকেরা এক এক দাবি নিয়ে মঞ্চে মিছিল করে চলে যাচ্ছে। একসময় একজন মহিলা উঠলেন, সে উঠেই স্লোগান দেওয়া শুরু করলো এইভাবে যে ছায়া ব্লাউজ শাড়ি চাই, লগে 3 বেলা খাউন চাই, আর একটা স্বামী চাই যে আমাকে কথায় কথায় তালাক দিব না। আমি সেই মানুষদের প্রতিনিধিত্ব করছি। মেয়র মহোদয়ের কোনো কাজকর্মে এই ধরনের লোকদের কোনো প্রজেকশন নাই, আমরা তার চিন্তায় নাই, আমরা তার চেতনায় নাই, আমরা তার কাজে নাই। এইটা হচ্ছে আমার মূল বিষয় আজকের অনুষ্ঠানে। 1 নাম্বার। 2 নাম্বার যেটা হচ্ছে যে আনিসুল হককে দেখেছিলাম কখন, সেই 80-90 দশকে টিভির পর্দায় সাধারণ মানুষের মনে ঝড় তুলেছিল। ঝড় তুলেছিলেন সাধারণ মানুষের একজন হয়ে। আজকে সেই সাধারণ মানুষের মাথায় উঠেছেন উনি। সাধারণ মানুষ আজ তাকে মাথায় করেছে, কিন্তু তিনি সাধারণ মানুষ নিয়ে ভাবেন না, তিনি নগর নিয়ে ভাবেন,
তিনি সৌন্দর্য নিয়ে ভাবেন, তিনি তিলোত্তমা নিয়ে চিন্তা করেন, তিনি নিরোর মতো বাঁশি বাজান, রোম পড়ে সেটা দেখেন না। সেই আনিসুল হক একদিন আমার রুমেও একবার আসছিলেন, তখন মেয়র হননি, 3 ঘন্টা ছিলেন। সরকার তাকে বলেছিল বিদ্যুতের উপর একটা বক্তৃতা দিতে হবে, উনি সেই বক্তৃতা তৈরি করার প্রত্যাশা নিয়ে এসেছিলেন। যখন বেরিয়ে গেলেন তখন বললেন যে এ কাজটা আমাকে দিয়ে হবে না, আরও পড়াশুনো করা লাগবে, আমি সেটা আজীবন মনে রাখবো। সেই আনিসুল হককে আজ আমি দেখি না, আর কোনোদিন সেই আনিসুল হককে দেখা যাবে তাও না। আমি শেষ করি আমি শেষ আপনি করি। বলছেন যে গরিব বস্তির জন্য আপনি আমাকে ফলো করেন প্লিজ। সেই আনিসুল হককে হয়তো আর কোনোদিন আমি দেখতে পাবো না। মেয়র আনিসুল হক আর সেই আনিসুল হককে বাঁচিয়ে রাখতে পারবে না। ঢাকা অনেক কিছু, ঢাকায় যেমন শেষ হয়ে গেছে, আনিসুল হকও শেষ হয়ে গেছে। সেইখান থেকে আমি শুরু করছি। কেন মনে হচ্ছে? কারণ উনি যে কথাটা বলে গেছেন যে আমি এই করতে চেয়েছিলাম, সেই কথাটা বর্ণনা দিয়েছেন, প্রতিশ্রুতি প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, কিন্তু সেগুলো যে করা যায় না সেটা 3 মাস 6 মাসের মধ্যেই উনি বলেছেন। কারণ প্রত্যাশা, প্রাপ্তি, আশা ওনাকে হয়তো চালাবে, আমাদেরকে হতাশা করবে, উনি চলবেন, আমরা হয়তো আর ওনার সঙ্গে থাকবো না। আমি বলেছি আমরা কারা, সে ডেফিনিশনটা আমি প্রথমেই দিয়ে নিয়েছি। এইবার ফিরে আসি, উনি স্পেসিফিক হতে বলতেছেন, আমি এবার স্পেসিফিক হই। আজকে আসেন, বিদ্যুতের দাম নিয়ে যখন আমরা রাস্তায় বেরোই, ইন্ডাস্ট্রি যখন আর চলবে না বলছে, উনি কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু সেখানে ওনার কোনো বক্তব্য নেই। ইকোনমিক চাকা থেমে যাবে। এই যে দেশের ইকোনমি 3টা জিনিসের উপর দাঁড়ায় আছে। ঢাকা শহরের সেখান থেকে অর্থ আসে, ঢাকা শহর কতটা ইনকাম করে আর কতটা এইসব টাকা দিয়ে খরচ করে, সেসব হিসাব ওনার করা লাগে না। আমরা করের টাকা দিই, সরকার টাকা দেয়, উনি টাকা খরচ করে ঢাকাকে সুন্দর বানাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আমার ব্যথার জায়গাটা, আমি জানি না ওই মহিলা যে কথাটা বলেছিলেন তার দাবির কথা সে কার কাছে বলেছে সে জানে না, কিন্তু তার এটা দরকার। আমি আমার কথা বলছি, আমার এটা কে করবে সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু সকালবেলা যখন উঠে আমি ফুটপাতে বাজার করতে আসি, সেই বাজারটা করি যে বাজার থেকে, মানে গ্রাম থেকে টাটকা জিনিসপত্র নিয়ে এসে যে ফুটপাতে বিক্রি হয়, সেই ফুটপাতে যারা বিক্রি করে তাদেরকে চাঁদাবাজি মুক্ত করা বোধ ওনার দায়িত্ব ছিল, সেটা উনি করেননি, কিন্তু হকার মুক্ত করে ফেলেছেন। আমার মনে হয় যে মৌলিক আসি, এবার আমি আমাকে শেষ করতে দায়িত্ব মেয়রের না, আমাকে ওই ইকোনমি টার্ন করার দায়িত্ব মেয়রের না, ওই ইন্ডাস্ট্রি টার্ন করার দায়িত্ব মেয়রের। আপনার মেয়রের কিছু স্পেসিফিক দায়িত্ব আছে। মেয়র সাহেব, আপনি মেয়র সাহেব, আমি আমার কথা শেষ করি, আমি আমার কথা শেষ করি, ইকোনমিও মেয়র বাড়াবে, শেষ করতে দেন। আপনি তো সময় অনেক নেছেন, আমাকে একটু দেন। বলেন। আপনি পুরো রাস্তা ঘুরে বক্তৃতা দেন, যেখানে সেখানে যে কথা বলতে পারেন, আমরা তো পারি না, আমাদের কথা শোনার কেউ নেই, আপনিও নেই। আচ্ছা, এবার শেষ করি। আমি যখন বাজারে আসি, তখন যে লোকটা আমার কাছে বিক্রি করে, তাকে আজকের উচ্ছেদের ভয়ে, উচ্ছেদের ধাক্কায় তার চাঁদার রেটটা বেড়ে গেছে। মেয়র সাহেব বলেছেন যে ওনার দায়িত্ব না এগুলো দেখার, এগুলো দেখা কারোরই দায়িত্ব না। উনি যখন উচ্ছেদ করেন তখন উনি উচ্ছেদ করেন, আর ওদেরকে যখন বসায় তখন পুলিশে বসায়। উচ্ছেদ করাটা ওনার দায়িত্ব, ওনার কাউন্সিলরও বসায়। আচ্ছা, ওনার কাউন্সিলরও বসায়, কিন্তু উনি উচ্ছেদ করা পর্যন্ত শেষ, বসায় যে গেল সেটা শেষ। আচ্ছা, এবার ফিরে আসি, আমি এবার ফিরে আসি। উনি শিক্ষা মৌলিক যেসব ব্যাপারগুলো, সরকারি স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ে যায় না, কিন্তু বাজেটটা আসে, মানুষ টাকা দেয়, সেটা কি মেয়রের দায়িত্ব না? আমি মেয়রের দায়িত্ব, আমি তো আগেই বলেছি যে আমার সমস্যা, নগরের মানুষ যা বাস করে তার জীবনের সঙ্গে যা কিছু জড়িত, তার সঙ্গে উনিও জড়িত, যেহেতু উনি ওনাদের পিতা। সেটা আইনের আওতায় কি লেখা আছে? ক্ষমতা কি মেয়রের কাছে দেয়া আছে? আমার প্রশ্ন দেওয়া না থাকলে উনি আমাদেরকে নিয়ে, আমাদের সঙ্গে নিয়ে সেই ক্ষমতা অর্জন করবেন। উনি আমাদের মন্ত্রণালয় 26টি সেবা প্রতিষ্ঠান সবকিছু মিলে মেয়র কি আসলে সবকিছু কন্ট্রোল করতে পারেন? কালচারের দায়িত্ব দিচ্ছে মেয়রের, আমি আসলে শেষ করব, ইন্ডাস্ট্রির দায়িত্ব দিচ্ছে মেয়রের। আমার প্রশ্ন হচ্ছে যে যা কিছুর মধ্যে মানুষ আছে, উনি মানুষের সঙ্গে আছেন, সুতরাং তা কিছু মানুষকে নিয়ে উনি, মানে এই উত্তর মেয়রই দিবেন, কিন্তু আমার আসলে জানতে ইচ্ছে করছে আসলে যা কিছু মানুষের মধ্যে আছে সে দায়িত্ব মেয়র অবশ্যই পালন করবেন, কিন্তু সেই ক্ষমতাটা তো তাকে দিতে হবে। প্রশ্ন হচ্ছে সেই ক্ষমতার প্রশ্নে আসি, সেই ক্ষমতাটা কোথায়? সেই ক্ষমতায় যদি উনি মনে করেন যে আমার বাজেটে টাকায় আসতে হবে,
উনি কিছুদিন আগে বলেছেন মন্ত্রণালয় এবং সেবা প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি। ফিরে আসি, আমি শেষ করি। যদি উনি বলেন যে টাকা হলে করতে পারবেন, সেটা ঠিক নয়। দক্ষিণের মেয়র বলে গেছেন, আজকের দুপুরবেলায় শুনছিলাম, ইন্ডিপেন্ডেন্ট আমাকে যখন জিজ্ঞেস করে হলো নগর পুলিশ চান, উনি যদি মনে করেন নগর সরকারের ক্ষমতা চান, আরো বেশি নির্বাহী ক্ষমতা চান, আমি বলবো এসবই ভুল কথা। এসবের মধ্যে আপনি মনে করছেন সবকিছু করার দায়িত্ব হচ্ছে মেয়রের? না, আমি মনে করছি মেয়র সবকিছুর মধ্যেই থাকবেন। মেয়র অনুভূতিতে থাকবে, মানুষের আশায় থাকবে, মানুষের সাহসে থাকবে। এবার আসেন, আমি বলি 71 সালে ক্ষমতায় বঙ্গবন্ধু ছিলেন না, যখন মুক্তিযুদ্ধ চলে, বাস্তবেও ছিলেন না। কোথায় ছিলেন আমরা জানি না, কিন্তু মানুষের চিন্তায় ছিলেন, চেতনায় ছিলেন, মানুষের চিন্তায় ছিলেন, চেতনায় ছিলেন, ক্ষমতায় ছিলেন। আমি একটু বাকি অতিথির কাছে একেবারে যেতে পারিনি। এখানে মেয়রের কনসেপ্টটা বুঝতে হবে, শহরের কনসেপ্ট বুঝতে হবে। এগুলো না বুঝলে এই বাদবাকি কথা খুব খুচরা। এক্স্যাক্টলি স্যার, আমাদের মেয়র কি সেই কনসেপ্টটা বুঝতে পারছেন না? মানুষ, কর্ম এবং তার আবাসন এবং মোবিলিটি, মানুষ আর কর্ম, এই দুটাকে যদি সেন্টারে না আনতে পারেন, বাদবাকি কথা সব। অসংখ্য ধন্যবাদ। আমি ইমদাদুল হক মিলনের কাছে যেতে পারিনি। মোস্তফা সরোয়ার ফারুক, আপনি বলেন। একটু বলবেন? আমি একটা কথা বলতে চেয়েছিলাম যে আমি ওই আপনার প্রশ্নের তাড়ায় আমি ভুলে গেছি। ওই আনিস ভাইয়ের ক্যাম্পেইনের যেদিন সূচনা হলো, সেই দিন ওই অনুষ্ঠানে আমি যে বক্তৃতাটা দিয়েছিলাম, আমি মনে করি এখন ওই বক্তৃতা ভ্যালিড। আমি প্রশ্ন করেছিলাম, আনিসুল হক যে মেয়র হতে চায়, উনি কি করবেন, মানে মেয়রের ক্ষমতাটা কি আছে? ধরেন পুলিশ মেয়রের কথা শুনবে না, এটা করতে গেলে সমাজ অমুক মন্ত্রণালয়ে যাও, এটা করতে গেলে তমুক মন্ত্রণালয়ে যাও। মেয়রের তো আমি আই ডোন্ট সি এনি পাওয়ার এক্সেপ্ট রাস্তা বানানো। ওই ওনারা কিন্তু আরেকটা কথা বলছেন যে সবকিছুর মধ্যে যদি ক্ষমতা না থাকে, ভাব মানে অনুভূতি বা ভয়েসটা থাকাটা না। আমাদের নগর সরকারটা কোথায়? মানে আমি তাকে যদি এখন বলি যে আনিস ভাই আপনি ওয়াশা নিয়ে কাজ করছেন না কেন, এটা তো আমার ওয়াশা তো আমার কথা শুনে না। আচ্ছা, ইলেকট্রিসিটি কি হলো, বিল বাড়ছে কেন, এটা তো আমার আন্ডারে না। তাহলে ওনারা শুনবে না, ডেস্কো শুনবে না, ওয়াশা শুনবে না। আমি ভালো লাগছে আমার কথা সব আপনারা বলছেন। হ্যাঁ, আমি একটু ইমদাদুল হক মিলনের কাছ থেকে। না, তাহলে এতক্ষণ যে কথা শুনলাম তাতে আমার মনে হলো যে তিনি যে কথা বললেন তাতে মনে হলো যে মেয়রের সব কিছু করা উচিত, প্রত্যেকটা জায়গায় থাকা উচিত। ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হলে তারা কিভাবে বাঁচবে, তাদের জীবনযাত্রা কি, প্রত্যেকটা জায়গায় নগরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মেয়রের উপস্থিতিটা তিনি আশা করেন সাধারণ মানুষের প্রত্যেকটা, মানে পিতা অর্থে যেটা, পিতা যেমন সবাইকে আগলে রাখেন একটা সংসারের, উনি হয়তো সেই জায়গা থেকে কথাটা বলেছেন। কিন্তু আমি যতটুকু জানি, আমি সেই আমার জন্মের পর থেকে ঢাকা শহরে থাকি, পুরান ঢাকায় বড় হয়েছে। আমি ঢাকা শহরটাকে খুব কাছ থেকে দেখেছি, স্যারের সঙ্গে কখনো কখনো একসঙ্গে কাজও করেছি। তো সেই জায়গা থেকে আমি যা দেখেছি যে ঢাকা শহরের রন্ধ্রে রন্ধ্রে যে ধরনের সমস্যা গত অনেক অনেক বছর ধরে জমে আছে, এটা 2 বছরে, 4 বছরে, 5 বছরে কেউ এসে রাতারাতি বদলে ফেলবে, এটা ভাবতেই আমার মানে আমার অতদূর আমার ভাবনাটা যায় না। এটা একজন মানুষের পক্ষে এই ব্যাপারটি সম্ভব না। কিন্তু যেটা আমরা আশা করব, যখন আনিসুল হকের মতো কেউ আসেন, তখন আমরা একটু আশায় বুক বাঁধি যে আমরা এতদিন যে সমস্যাগুলোর মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে আমাদের কিছুটা উত্তরণ হবে, আমরা কিছুটা আশার আলো দেখতে পাবো। পরিকল্পনাবিদ, নগর গবেষক, ওনারা সেই পার্সপেক্টিভ থেকে বের হয়ে ওনারা মনে করছেন যে একজন মেয়রকে আসলে, যেমন একটা পরিবারে যদি বাবা প্রধান হয়, ছেলে মেয়ে পড়াশোনা করলো কি করলো না, হয়তো ছেলে মেয়ের রেজাল্টটা তিনি ভালো করতে পারবেন না, কিন্তু সেই ব্যাপারে উৎসাহ দিতে পারবেন। ব্যাপারটা কি এরকম? সেটা আমার মনে হয় না ব্যাপারটা এরকম। আমার শুধু এটুকু মনে হয়েছে এই আলোচনা থেকে, এতক্ষণ কথা শুনে, যে একজন মেয়রের কাছে আমাদের চাওয়ার অনেক কিছু, প্রত্যেকটা নগরের প্রত্যেকটা বিষয়ে আমাদের যা যা চাওয়ার আছে সেটা তিনি ফুলফিল করবেন, এইটা আমরা আশা করি তার কাছে। কিন্তু আমি যত মেয়র এই পর্যন্ত দেখেছি, বা ঢাকার শহরের যারা এই দায়িত্বে ছিলেন, আমি সেই স্বাধীনতার পর থেকে দেখে আসছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আনিসুল হককে আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমাদের খুব পছন্দের মানুষ। কিন্তু আজকের এই জায়গাটিতে বসে আমি পছন্দ অপছন্দের জায়গাটিতে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা এতদিন পর্যন্ত যে মেয়রদের দেখে আসছি, তাদের যে কার্যক্রম দেখে আসছি,
এই মানুষটি তার চেয়ে ভিন্ন কিছু ভূমিকা রেখেছেন। সেই জন্য আমি তাকে অভিনন্দন জানাতে চাই, এবং যে কাজগুলো তিনি করেছেন আমি ঢাকা শহরে এই কাজগুলো আগে কাউকে করতে দেখি। আমি আপনার কাছে আবারও আসব, আমি কাউকে করতে দেখি। আমি দু একটি উদাহরণ দিব সামিয়া, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আমি বিরতির পর উদাহরণগুলো নেই, কিন্তু আপনার কাছে ওনার প্রশ্নের উত্তরগুলো নিতে চাই যেটা ডক্টর শামসুল আলম বলছিলেন। আমি কিন্তু কমপ্লিট করতে পারিনি, পরে আমাকে একটু সুযোগ আমি ফিরে এসে আবার আপনার কাছে আসব। ওনার মধ্যে আমি একটা মানে বিরাট স্বপ্ন দেখি। উনি অনেক বড় করে স্বপ্ন দেখেন, গরিবের স্বপ্ন দেখেন, ইন্ডাস্ট্রি ভালো স্বপ্ন দেখেন, দেশে কোনো চাঁদাবাজি থাকবে না সেই স্বপ্ন দেখেন। স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। স্বপ্ন নিয়েই মানুষ হয়, কিন্তু তারপরেও মানুষ একটা কাজের পরিধির মধ্যে আটকে যায়। যেমনভাবে আপনি আপনার কাজটি করেন, ইমদাদুল হক মিলন তার কাজটি করেন, স্যার তার গবেষণার কাজটি করেন, শামসুল ইসলাম তার জায়গাটিতে করেন। এই জায়গাটি স্বপ্ন সবাই এই সব কিছু মিলে দেখে, কিন্তু কাজের একটি পরিধি আছে। মানে আমি চাইলেই ইন্ডাস্ট্রি করে বাদলে ফেলবো, আমি চাইলেই কালকে সকালে ইলেকট্রিসিটির দাম কমে যাবে, আমি চাইলেই তার বিরুদ্ধে প্রতিবাদ। এই স্বপ্নটা দেখা ভালো, কিন্তু এই স্বপ্নের দায়িত্বের জন্য আরো বড় মানুষ আছেন যাদেরকে আমরা সেই জায়গায় বসি। মানে আপনি বলতে চাচ্ছেন যে এগুলো আকাশ কুসুম কল্পনা, স্পেসিফিক কাজ ধরে দেয়া আছে। কাজটি কি? মিলন সাহেব কি করেন? একটি পত্রিকা চালান, নিজের অন্য সেই পত্রিকায় এই কাজ করবে, সেই কাজটি করেন। আপনি একটি টেলিভিশন চালান, টেলিভিশনের এই কাজটি করবেন। একটি শহরকে মোটামুটিভাবে লিভেবল করার জন্য, সেই লিভেবলের অনেক দৃষ্টিভঙ্গি আছে, ওনারটাও কারেক্ট, স্যারেরটাও কারেক্ট, কিন্তু আমার কাছে যে চ্যালেঞ্জগুলো প্রথম সেটি হলো যে কতগুলো মোটা দাগের কাজ আছে। রাস্তাঘাট ভালো করতে হবে, রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, ড্রেন ভালো করতে হবে, একটা সিকিউরিটির ব্যাপার দাঁড় করাতে হবে। হ্যাঁ, জলজট আমার না, কিন্তু আমরা যে চেষ্টা করছি তাতে এই বছর মাত্র 3টি জায়গায় জল হয়েছে। হয়তো আমার জায়গা এটা না, কিন্তু তারপরে যে করতে হয়েছে। হ্যাঁ, মালিবাগের পাশটা আমার না, 3টি জায়গা হয়েছে। 3টি জায়গা হয়েছে, 2টো মিরপুরের মধ্যে। আগামী বছর হয়তো এটিও থাকবে না। ওই কাজটি কিন্তু ওই যে মেয়রের না, যে টার্মিনালের ওখানে যে জীবনের দায়িত্ব নিয়ে ওই রাস্তা ক্লিয়ার করবে, যেটা 50 বছরে হয়নি। মোনেম খানের জায়গা দখল করার দায়িত্ব মেয়রের না, মরিয়ম টাওয়ারের পেছনের দায়িত্ব মেয়রের না, কিন্তু যানজটের উপরে এর একটা প্রভাব আছে। এবং আপনি আজকে মেয়রের মোটা দাগে স্যারের চেয়ে ভালো কে বলতে পারবেন? আমি তাহলে এই প্রসঙ্গে আসবো, রাস্তাঘাটকে রিকনস্ট্রাক্ট করা আর পরিষ্কার করা, এটা হলো বেসিক দায়িত্ব। মেয়র, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো যে আসলে মেয়রের দায়িত্ব যে স্পেসিফিক জায়গাগুলো রয়েছে সেখানে কতখানি আপনি আদৌ করতে পেরেছেন 2 বছর, এবং আসলে 3 বছরের মধ্যে কতটুকু করা সম্ভব হবে সে প্রসঙ্গে আসবো। এই যে উনি বলছেন যে ওনার খুব ভালো লেগেছে, ফারুকীও বোধহয় তাই বলছিলেন। মোটামুটি ভাবে খুবই খারাপ এখানে কেউ বলেননি, হয়তো আমি সামনে আছি বলে বলেননি, খারাপ হতে পারে। কিন্তু আমি একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ বলুন। একটা বিরতি নিয়ে আসি। একটা আমার টেলিভিশনের ওই যে আপনার যেমন হাত পা বাঁধা থাকে, আমারও হাত পা বাঁধা থাকে। এই দেখেন, আপনি এখন স্বপ্ন দেখাতে চাইলেও দেখাতে পারবেন, ওটা বিরতিতে যেয়ে তারপর আসতে হবে। কিন্তু বিরতিটা কম করতে পারবো। একটা বিরতি নিয়ে আমি ফিরছি গণতন্ত্রে। দর্শক দেখছেন গণতন্ত্র। আমরা ঢাকা সিটি উত্তরের মেয়রকে নিয়ে আছি, এবং আমাদের সাথে আছেন ইমদাদুল হক মিলন, আছেন মোস্তফা সরোয়ার ফারুকী, আছেন প্রফেসর নজরুল ইসলাম, ডক্টর শামসুল আলম, আছেন ডক্টর ইশরাত আমিন ইসলাম। আমি একটু দর্শক, হ্যাঁ, কিন্তু দর্শক ফোনটা নিয়ে নিই। দর্শক একজন ফোনে যুক্ত হয়েছেন অনেকক্ষণ থেকে। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। ধন্যবাদ সামিয়া। আমি অধ্যাপক শাহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়। আনিস সাহেবকে কংগ্রেচুলেশন জানাই, উনি অত্যন্ত সার্থকভাবে আমাদের আশা পূরণ করছে। আমি তাকে যে একটা ছোট অনুরোধ জানাবো, আপনি হয়তো আনিস ভাই, আপনি হয়তো এই শ্যামলীতে এসেছেন কোনো না কোনো এক সময়, এবং সেখানে একটা 120 ফিট রাস্তা শিয়া মসজিদ পর্যন্ত চলে গেছে জাপান গার্ডেন সিটিতে। এই রাস্তাটা এত চওড়া হওয়া সত্ত্বেও আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি যে রাস্তাটা যেখানে শেষ হয় শিয়া মসজিদে, সেখানে শেষ হওয়ার পরে একটা যদি ফ্লাইওভার হতো তাইলে সোজা একেবারে 7 মসজিদ ল্যান্ড করে।
সেখানে প্রচন্ড যানজট। সেটা করার ক্ষমতা কি মেয়রের আছে? ক্ষমতা না, প্রয়োজন নেই। রাস্তাটা যেখানে শুরু হয় সেখানে হানিফের সেই শক্তিশালী হানিফ কোম্পানির বাসগুলো রাস্তাটা ব্লক করে রাখে এবং গাড়িগুলো ঢুকতে পারে না, বের হতে পারে না, আর অনেকগুলো লেগুনা থাকে। আর লাস্টলি এই রিং রোডে সারাক্ষণ যানজট থাকে মেইন রোডের সাথে। ওইখানেও যদি কোনোভাবে একটা ফ্লাইওভার। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক শাহিদুজ্জামান। ফ্লাইওভার আমাদের ঢাকা শহরে কতগুলো হয়েছে, কিন্তু আমাদের যানজট আসলে কমেনি। ফ্লাইওভার গুলোর মধ্যে আমরা গাড়ি আটকে থাকি। কমেনি, কিছু নিশ্চয়ই কমেছে। একটা নতুন যদি চলার জায়গা হয় যানজট কমবে না, হয়তো আমরা সেভাবে সমীক্ষা আমি করিনি। ডক্টর শামসুল আলমের কাছে যাব। না, আমি বলতে চাচ্ছিলাম আমার বলার কথা কিছু না, গল্প না। আপনি প্রশংসা করতে চাইছিলেন, উনি প্রশংসা শুনতে না, আমি প্রশংসা করতে চাই, যার ও চাচ্ছে ঝগড়াটা লাগাতে, কিন্তু ঘটনাটা হচ্ছে, শোনো সামিয়া, 1 2 3 4 5 6 আমি বলি যে মানুষটি কাজ করে তাকে তার প্রথমে তার কাজের প্রশংসাটা করো, আমরা তো অভিনন্দন জানি তাকে তার কাজের প্রশংসাটা করো। আমি পরিষ্কারভাবে ঢাকা শহরে বড় হয়ে ওঠা একজন মানুষ হিসেবে আমি দেখেছি, আমি যেভাবে ঢাকায় কাজ করছে ঢাকার উত্তরে, আমি কোনো মেয়রকে এইভাবে কাজ করতে দেখিনি। আমি এটুকু বলতে চেয়েছি। হ্যাঁ, এর পাশাপাশি স্যাররা যা বলছেন, ফারুকি বা আমাদের প্রত্যেকেরই আরো অনেক চাওয়ার আপনার কাছে আছে, এটাই খুব স্বাভাবিক। যখন আমি একটু শেষ করি একটা মিনিট প্লিজ। যখন একজন মানুষ কাজ করে তার প্রতি কিন্তু আশাটা বেড়ে যায়। আমরা এখানে যে যত কথা বলছি একটাই কারণ, আপনি কাজ করছেন। আমরা চাই, যেমন একজন অধ্যাপক ফোন করে বললেন যে ওরকম জায়গায় একটা ফ্লাইওভার হলে ভালো হয়, কেন? আপনি বলেই কিন্তু বলছেন, এই জন্য যে আপনার প্রতি আমাদের এক্সপেকটেশনটা বেড়ে গেছে, আমাদের আশাটা বেড়ে গেছে। আমরা চাই যে আপনি আপনার এলাকার রন্ধ্রে রন্ধ্রে কাজগুলো করুন। আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি, বিশেষ করে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকগুলো 750 বোধহয় বিনের ব্যাপার বলা হয়েছে, কিন্তু ঢাকা শহরে এখনও আমরা রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখি এবং পলিথিন ব্যান করা হয়েছে, কিন্তু আসলে কাগজে কলমে সেটি ব্যান, পলিথিন চলছে, কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। যে কেউ এসে, যেমন আমার বাসায় দুপুরবেলা ভ্যান আসে, ময়লাগুলো ফেলে দেওয়া হয়, বাইরে উপচে থাকে ময়লা, পরিবেশ নষ্ট, স্বাস্থ্য ঝুঁকি সব কিছুই রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কি মেয়রদের করার কিছু নেই? এখানেও হাত পা বাঁধা, শৃঙ্খলিত না, শৃঙ্খলিত না। আচ্ছা, এটার সঙ্গে আমি একটা জিনিস একটু যুক্ত করছি, আপনার একটু সুবিধা হবে। ঢাকার এই এলাকাতেও আমি দেখেছি, বিশেষ করে আমেরিকান এম্বাসির এই দিকটাতে এসে রাস্তার উপর একটা ময়লার একদম, এবং সেখানে এক ধরনের, স্যার দীর্ঘদিন ধরে এটা দেখেছেন এবং আমরা অতীতে 2-1 বার সিটি কর্পোরেশন এগুলো নিয়ে কথা বলেছি, বিশাল লোহার এক ধরনের বক্স ফেলা থাকে। আপনাকে এই উত্তরটি, এই ঘটনাটি আমি বলে গেছি, কিন্তু হ্যাঁ, এই লোহার বক্স পরিষ্কার করা, সেটা থেকেই তো পচা দুর্গন্ধ বেরোতে থাকে, একদম ঠিক চলা যায় না। তো সেই ঘটনাটা এখনো রয়ে গেছে কেন? আপনাকে বলি, আমি একটু স্পেসিফিক এটা একটু বলে দিই, এটা আমি একটু জানতে চাই। আমি প্রথমে দুষ্টামি করে বলেছিলাম, কিন্তু এটাই সত্যি। 750 বিন লাগিয়েছি, তার মধ্যে বোধহয় 100-র উপরে চুরি হয়ে গেছে। কে কিভাবে এমন শক্ত করে লাগানোর চেষ্টা করছি, তারপরে কেটে নিয়ে যায়। অভ্যাস হলো আপনি দাঁড়িয়ে আছেন, খাচ্ছেন, কিন্তু ওর মধ্যে ফেলছেন না, বাইরে ফেলছেন। এই অভ্যাসটি কার? মেয়র কি প্রত্যেকটি বিন পাহারা দেবে? আমি আমাকে প্রটেক্ট করার চেষ্টা করছি না। পানিশমেন্ট এবং রিওয়ার্ডের যদি ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে মেয়ররা, ওই যে বললাম না, মন্ত্রণালয়ের ব্যাপার আছে, আইন পানিশমেন্ট দিবে, 500 টাকার ফাইন। হ্যাঁ, ফাইন দিলে মানুষ এই প্রত্যেকটি বিনের পাশে পাশে দাঁড়িয়ে থাকবে, কে কখন ইয়ে করছে। তাহলে বিদেশে কেমন করে হচ্ছে ফাইনগুলো? অভ্যাস, বিদেশে ফাইন করতে হচ্ছে না, বিদেশে অভ্যাস করেছে, এবং নাগরিকের দায়িত্ব বোধটা ওখানে কাজ করে। পানিশমেন্টটা আছে বলে অভ্যাসটা তৈরি হচ্ছে। শুনুন, আমি শেষ করতে দেন, ওটা তো বলেন। আমি বলেছি যে আপনি যে জায়গাটি বলেছেন এটা গুলশানের কোণা। সারা ঢাকা শহরে কিন্তু আমরা 63টি জায়গায় এরকম স্তূপ, এই ঘরের মতো করে ময়লা থাকতো। আমরা আসার পরে 50টির মতো STS বানিয়েছি, 60টির মতো, বাকিগুলো আমরা স্যার জায়গা পাইনি। এবং এই গুলশানে একটু আগেই বলেছি, 2.5 কাঠা জায়গা মেয়র আজকে 2 বছরে বের করতে পারেনি। আপনি স্যার বলছিলেন অ্যাকুইজিশন করো না, কেন? অ্যাকুইজিশন যে জায়গাটি করবেন, সেটা জায়গাটা তো একটা বেসরকারি জায়গা হতে হবে। গুলশানে বেসরকারি জায়গা ওইভাবে কটি জায়গা খালি আছে আমি জানি না। দিস ইজ প্র্যাকটিক্যাল। আমাকে কোথাও একটা কন্টেন্ট, আপনি একবারে তো বাড়ি থেকে নিয়ে ফেলবেন না। আপনি বললেন বাড়ি থেকে নিয়ে রাস্তায় ফেলে, তো বাড়ি থেকে নিয়ে রাস্তায় ফেলে মেয়র কি প্রত্যেক বাড়ি পাহারা দেবে? না, সেই ক্ষেত্রে আমি আবার বাড়ি থেকে কিন্তু এই ময়লা নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিন কেউ না কেউ প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে। আমি এখানে অ্যাড করি, মানে অবশ্যই এটা তো বিরাট একটা কাজ হয়েছে। এটা আমার কাছে সবচেয়ে বড় সমস্যা আমার কাছে হলো ময়লার সমস্যা, এবং এটাই হলো আপনাদের একটা বিরাট দায়িত্ব আর কি, যদি স্পেসিফিক দায়িত্ব। হ্যাঁ, এখন এই STS গুলা ডেফিনেটলি এটা একটা বড় কাজ হয়েছে, কিন্তু এখন তো আমাদের ওই যে এক্সপেকটেশন বেশি
এখন যতক্ষণ না আমরা মানে বাড়িতে ময়লাগুলোকে আলাদা করতে না পারবো, অর্থাৎ গৃহস্থালী ময়লা যেগুলা বর্জ্য, তারপরে প্লাস্টিক, এগুলাকে যতক্ষণে আলাদা করে না দিতে পারবো ততক্ষণ কিন্তু আপনার এসটিএস এর যে এবং অভ্যাস কিন্তু পানিশমেন্ট ছাড়া বা রিওয়ার্ড ছাড়া আসলে গড়ে ওঠে না। ওই দিকে আপনার কাছে আমার স্পেসিফিক কোশ্চেন, যে এই যে সোর্সে সেগ্রিগেশন করা, এই যে 3 ধরনের ময়লা যদি আমরা বলি, যেটা সারা বিশ্বে সবখানে আছে, এই আমাদের দেশ বাদে আমার মনে হয় আর কয়েকটা দেশ হয়তো থাকবে। আজকে 2 বছর এর পেছনে এখন এটাতে কি করা যায়? 8টি দেশ ঘুরেছি 2 বছর এটা স্টাডি করার জন্য। এখন এখানে কি করা যায়? আপনারা কি পরিকল্পনা? যে ধরনের আমাদের 4-5 রকমের ময়লা আছে। একটা হলো হাউসহোল্ড ময়লা, তার মধ্যে আবার 2-3 রকমের ময়লা আছে ওর মধ্যেই। একটা হলো কনস্ট্রাকশন, একটা হলো ইলেকট্রনিক, একটা হলো মেডিকেল। আমরা শুধু হাউসহোল্ডের, আমি হাউসহোল্ডই বলছি, হাউসহোল্ড ময়লাকে যেভাবে পেপার অথবা পেপার জাতীয় রিসাইক্লেবল এন্ড নন রিসাইক্লেবল ফুড, এটা আলাদা করতে যে কোনো দেশে, স্যার আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছি, কিন্তু যে কোনো দেশে বছরের পর বছর লেগেছে এই অভ্যাসটি গড়তে। আমি আজকে এই অভ্যাসটি গড়ার আগে, আজকে 1-1.5 বছর 2 বছরের মাথায়, প্রথম বছর ইনস্টিটিউশন বুঝতে বুঝতে চলে গেছে বা 6 মাস। এই অভ্যাস করতে এখনো আমেরিকায় ভুল করে, এখনো ইংল্যান্ডে ভুল করে। অন্তত 12টি তাপ বিদ্যুৎ কেন্দ্র দেখে এসেছি, যেটা এখান থেকে 8টি দেশে নিজেদের লোক পাঠিয়ে স্টাডি করছে কি করা যায়। এই সমস্যাটি সবচেয়ে ভালো সমাধান হলো আপনি যেটি বলেছেন, কিন্তু এই অভ্যাস করতে অনেক বছর লাগবে। এখন আমরা শুরু করেছি কিনা আমরা শুরু করি কি বছর 10 আগে পরিবেশ অধিদপ্তর করেছিল, আমরা স্যার দিয়েছিল, ওইটা আর ইউজ করে না। যখন নিচ্ছে ময়লাটা তখন তো একসাথে নিয়ে যায়, বিন তৈরি করে আমাদের ঘরে ঘরে দিল, কি কারণে? আপনি তো ইউজ করেননি। না আমি ইউজ করতে চাচ্ছি, কিন্তু যখন ময়লাটা নিচ্ছে আবার একসাথে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ লোক ইউজ করেনি, করবে না, কারণ নিচে যে ভ্যানটা আছে ও একসাথে করে ফেলে, একসাথে সব নিয়ে যাচ্ছে। তো খামাখা কয়েকশো কোটি টাকা খরচ করে ফেলে। না, সেটা পরিবেশ দপ্তর কি করেছে আমি জানি না, কিন্তু আমাদের এই অভ্যাস গড়তে আসলে এটা আলটিমেট সলিউশন, কিন্তু এই অভ্যাসটি করতে আমাদের সময় লাগে। আরেকটা কথা, আপনার বাসায় যে পলিব্যাগ দিয়েছে ওটা ইউজ করেন, অন্য কাজে ইউজ করেন। আমি এখানে যে বিন দিয়েছে সেই বিন আমি ইউজ করি। এক সেকেন্ড, আপনি মেয়র হলেন 5 বছরের জন্য বা পরবর্তীতে আরো হতে পারবেন। এখন আপনি গিয়ে স্টাডি করছেন, এটা কোনো কাজের কথা না। আপনার একটা সলিড ওই যে কি বলে গার্বেজ ডিসপোজাল হ্যানতন ওই ডিপার্টমেন্ট আছে। আপনি বলতে আমাকে মেয়র ভাবেন না স্যার, মেয়রকে বলছি। আমার ডিপার্টমেন্টের অন্তত 10 জন লোক ঘুরছে। না 10 জন কেন, ওখানে তো পার্মানেন্ট ডিপার্টমেন্ট আছে। অফ কোর্স তারাই তো ঘুরছে। তারা কেন শিক্ষিত হয় নাই? তারাই তো ঘুরছে স্যার। কেন ঘুরবে? তাই এতদিন কি করেছে? ওটা আগের মেয়রকে জিজ্ঞেস করতে। না আগের মেয়র না, সব মেয়র। অথবা এই পর্যন্ত যত মেয়র আসছে তাদেরকে জিজ্ঞেস করতে। ডিপার্টমেন্ট ছিল, চিফ ইঞ্জিনিয়ার আছে, হেনো আছে, তেনো আছে, সবাই তাই করছে। এরা করলোটা কি? এরাই এখন কাজ করছে। এই যে আজকে পরিষ্কার করাচ্ছেন, এই যে স্টেজ গড়ছেন, এই যে আজকে বলছেন ঢাকা শহর একটু পরিষ্কার, কে করছে? ওই ডিপার্টমেন্ট করছে। তার মানে ওদেরকে আপনি করাচ্ছেন, আমাদের ভাবতে হবে ওই জায়গাটায়। এবং ঢাকা শহর এই লোকগুলো আগে কাজটা করেনি। না এটা হলো, আপনাকে বলি স্যার, আমরা একটা আমার বলার জায়গাটি জানি না কতক্ষণ, 1 ঘন্টা আছে। আমরা কমিউনিটি বেসড কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ এটা তো করতেই হবে। হ্যাঁ করছি। আমরা শুরু করেছি যে এলাকাটি নিয়ে, সেটি হলো একটি ডিপিপি তৈরি হয়। আপনি জানেন স্যার আমার চেয়ে ভালো, সবাই জানেন। ডিপিপি তৈরি হয়, এক এলাকা নিয়ে ডিপিপি তৈরি করে, অনেকগুলো রাস্তা নিয়ে ডিপিপি তৈরি করে। এই কারণগুলোতে আমরা উত্তরায় কাজ প্রথম শুরু করেছি, কারণ ওই ডিপিপিটা আগে আমাদের আগে যারা ছিলেন তারা এক ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছিলেন। একটা ডিপিপি তৈরি করে এলাকা জুড়ে কাজ শুরু করেছেন। আপনি উত্তরা থাকেন তো? জি জি, সেই জন্য জিজ্ঞেস করলাম। আপনি উত্তরা থাকেন না? আমি উত্তরাই থাকি, কিন্তু ময়লা বাইরেই থাকে। ময়লা বাইরে থাকে, আপনি ফেলেন করে বা আমি কেন ফেলবো? উত্তরার বাসিন্দারা ফেলে, ওরা ভ্যানে করে। উত্তরার বাসিন্দা, সেটাই তো বলছি। ওখানে তো খোলা আবর্জনা করে নিয়ে যাচ্ছে। না আপনি জানেন, আলাদা আলাদা করে ভাগ হচ্ছে না। আপনি ইনফর্মড না। বাড়ি থেকে নিয়ে আপনার বাড়ির পেছনে 2টো বড় এসটিএস করা হয়েছে। এসটিএস আছে কিন্তু নাও আছে, কিন্তু নিয়ার পদ্ধতিটা তো খোলা। আমরা বদ্ধ মানে এখন তো খোলা ভ্যান করে। তাতে কি আপনার প্রবলেম কি? রাস্তায় তো পড়ছে না? না রাস্তায় পড়ছে, গন্ধ ছড়াচ্ছে। আপনার সব ময়লা এখানে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ময়লা, এবং এক জায়গায় হচ্ছে। এবং মেয়র আনিসুল হক, এটা তো ড্রেনের ময়লাটা তুলে রাখা হচ্ছে পাশে। সেটা শুকালে, কতক্ষণ তুলে রাখা হচ্ছে জানেন? সেটা শুকালে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তো নিবে, কিন্তু সেটা তো শুকালেই নিবে, পানি পড়ে গেলেই তো নেবে। সামিয়া যদি বেশি বলে আমরা বলতে পারবো না। এটা আমি বলি আপনাকে, এই যে মিলন যে কথাটা উঠিয়েছে, আমি একটা সামিয়া ভোরবেলা উঠে এয়ার কন্ডিশন গাড়িতে ওঠেন, সোজা এখানে চলে আসেন, এলাকার খবর নেই আপনার। একটু শুনেন, আমি একটু বলি। আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা মিলন বলে ফেলেছেন, আমি আবার বলবো। আরেকটা আমি শুরু করলাম।
আপনার হলো ইনস্টিটিউশন ডেভেলপ, একদম রাইট বলেছেন স্যার। এবং সেটা আমরা চাই একজন নেতা, এই নেতার কথা উনি বলেছেন, আমরা চাই আনিসুল হক মেয়র তো বটে, উনি শহরের নেতা। এই নেতার অনেক কাজ, এটা স্যার ভালো বলেছেন। আপনার অর্গানাইজেশনটাকে দাঁড় করানো, ডিপার্টমেন্টগুলোকে কার্যকর করা, তাদের দুর্বলতা থাকলে সেইগুলোকে ঠিক একদম করা। কারেক্ট বলেছেন। আমি একটু দর্শক প্রশ্ন নিতে চাই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ জি বলুন প্লিজ। এটা মনিম খান হ্যালো, বলেছেন। জি আমার নাম আইনুল হক রয়্যাল। জি রয়্যাল সাহেব, আমি জার্নালিজম করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি প্রশ্নটি করুন। আমি যেটা একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রতি বছর প্রায় শেষের দিকে আমরা এসে বাসাওয়ালাদের মানে বাড়ির মালিকদের একটা এর মুখে পড়ে যায় যে বাসা ভাড়া বাড়াতে হবে, 10% বাড়াতে হবে। তো এই বিষয়টা এটা মানে কোন রকমের নিয়ম নীতি ছাড়াই বাসাওয়ালারা, বাসার মালিকরা ভাড়া বাড়িয়ে থাকেন, কিন্তু আমরা কিছু করতে পারি না এই ব্যাপারে। আমরা কোনো আইনের সাপোর্টও পাই না, ইভেন মানে কোন রকমের কোনো গার্জিয়ানও নাই। এই ব্যাপারে আপনার কিছু করার ইচ্ছা আছে কিনা, যদি কিছু থাকে একটু বলবেন প্লিজ। এটা কি আপনার ক্ষমতার মধ্যে? মনে তো হয় না। আমার সামনে যে চারজন বসে আছেন সবাই মাথা নাড়াচ্ছেন, তবে আমার ভাবনার মধ্যে রইল স্যাররা যেমন বলছেন যদি গার্জিয়ান হওয়া যায়। আমি স্যার যে কাজটি বলছি যে ইনস্টিটিউশনটা তৈরি তো একটা ইনস্টিটিউশন আছে, না হলে কখনো ভালো কখনো খারাপ, প্রতিদিন হয়তো ভালো হয়। হ্যাঁ, এবং আমাদের এক্সপেকটেশন তো সিটি কর্পোরেশনের কাছে, আমাদের এক্সপেকটেশন মেয়রের কাছে, এটাই স্বাভাবিক, এটাই করবে, এটাই চাইবে সবাই। কিন্তু একটা লেভেল অফ একটা সময় ছিল স্যার মেয়র অফিসে, আজকে থেকে 2 বছর আগে একটা মানে পিয়নকে বদলি করতে হলে কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হতো নিচের দিকে। একজন কর্মচারী যদি ওরকম কর্মচারী হয়ে থাকেন, কর্মচারী নেতা, সে আসলে সিও দাঁড়িয়ে যেত, ইউ গো টুডে অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং। একজনকে বদলি করা যেত না এই সিটি কর্পোরেশন অফিসে। এক রাত্রে স্যার নিজের ইয়ে বললে যে আনিসুল হক নিজের কথা বলছে, এক রাত্রে 169 জন বদলি করেছি। সবচেয়ে বড় নেতা যে, সে নিজে নিজে 12 বছরের প্রমোশন নিয়ে নিয়েছিল। এই যে ওয়াসার এমডি সাহেব শুনছেন কিনা জানি না, ওনাকে সামনে রেখিয়ে দাঁড় করিয়ে বলেছি 12 বছর নামিয়ে দাও, সাসপেন্ডেড। সো এক এক রকমের শৃঙ্খলা। এই অফিসে ইঞ্জিনিয়াররা না কন্ট্রাক্টররা যেতে ভয় পেত, শুনেছি আমি। আজকে ইউ গো টু দ্য কন্ট্রাক্টার্স এন্ড সি এন্ড টক টু দেম। এই অফিসে, এই পৃথিবীতে একমাত্র অফিস, আবার বলছি পৃথিবীতে একমাত্র সরকারি অফিস পসিবলি, যে অফিস কন্ট্রাক্টর না আসলে এখন তার অফিসে চেক পৌঁছে দেয়, জাস্ট টু ক্রিয়েট এ কনফিডেন্স। চেক পাঠাই লিখে বইতে, উনি স্বপ্ন দেখা। যে কথাটা ফারুকী সাহেব বলেছেন, রিয়েলিটি, আমাদের রিয়েলিটির সঙ্গে অন্যান্য দেশের রিয়েলিটিটিকে যোগসূত্র খুঁজতে গেলে আমরা হয়তো বিভ্রান্ত হতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে ময়লা নিয়ে যে কথাবার্তা হয়েছে তাতে মনে হচ্ছে সরকার যে চায় স্থানীয় সরকারগুলো বা তারা মেথরের সর্দারি করুক, অর্থাৎ মেয়র নামক প্রতিষ্ঠানটা মেথরের সর্দার হবে। আমার মনে হচ্ছে আমরাও সেটাই চাই। তার যে আর কিছু করণীয় আছে সেটার মধ্যে আমরা আলোকপাত করতে চাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে ময়লা বলতে কি বুঝি, সেটা নিয়ে আমার প্রশ্ন। দৃশ্যমান ময়লাগুলো যেগুলো নিয়ে কথা হলো, অদৃশ্যমান ময়লা যা নিয়ে আমরা জ্বলছি, নগের এখন আসেন যে কথাটা আমি বলার জন্য শুরু করেছিলাম, যে আমরা মেয়রকে কোন জায়গায় দেখতে চাই। মেয়রের এই কাজ করতে হলে টাকা লাগে না, যদি পিতার জায়গায় থেকে যদি উনি দেখেন আর সব মানুষকে দেখেন, শুধু ধনী বা বিত্তবানদের জন্য উনি চিন্তা করছেন, যারা বনানী গোরস্থানে শুয়ে আছেন তাদের কবর পাকা করার পাশাপাশি ওয়ালে তিনি টাইলস লাগানোর কথা ভাবছেন, শুধু ধনীরা বেঁচে থাকার জন্য উনি তাদের সেবা করছেন না, মরে যাওয়ার পরেও তাদের সেবা। আমি সে জায়গা চাই না, উনি মরে যাওয়ার পরেও তাদের সেবা করবেন, করুক, আমার কোনো আপত্তি নেই। আমার প্রত্যাশার জায়গা যেটা, সেটা এখন বলতে চাই। উনি আমাদের যত অভিযোগ আছে কোথাও বলার জায়গা নেই। প্রশাসন, পুলিশ নামক, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি চাকচিক্যময় ঢাকা চান না?
সেটা মনের সৌন্দর্যটা ঠিক আছে, কিন্তু আমার তো বাহ্যিক আমি সৌন্দর্য বলি, গুরুত্বপূর্ণ। আজকে এই জায়গা চাকচিক্যময় ঢাকা চাওয়ার জন্য আপনারা সবাই আছেন, আমি না চাইলেও চলবে। মেয়র মহোদয়কে প্রশংসা করার জন্য সবাই আছেন, মানে স্বাস্থ্যবান ঢাকা চাই। সুতরাং যে কথাটা আমি না চাইলে যে কথাটা আসবে ও তো স্যার চাচ্ছে যে একটা ঝগড়া লাগুক, আমি চাচ্ছে ঝগড়াটা লাগুক। সুন্দর ঢাকা দেখতে চাই। আপনি নিজেও সুন্দর, সেই সৌন্দর্য দিয়ে ঢাকাকেও আপনার মতো অনেক মেয়র নিজেও সুন্দর, সুতরাং তাদের অবস্থান এবং উপস্থিতিতে অনেক সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের এই অনুষ্ঠানও সৌন্দর্য বর্ধন করেছে, কিন্তু যে জায়গাটা অসুন্দরের জায়গাগুলো, সেই জায়গাগুলো বলার মতো, অ্যাড্রেস করার মতো কেউ যেহেতু নেই, ওই কাজটুকু আমাকে একটু করার সুযোগ দেন। এখন আসেন ময়লার ব্যাপারটি। আমরা সবচেয়ে নির্যাতিত হচ্ছে দুর্নীতি নিয়ে। এখন মেয়র সাহেব বলবেন যে দুর্নীতি দমন কমিশন আছে, সেই দুর্নীতি দমন কমিশনে শোনেন একটুখানি, ওই যে প্রথমেই দেখালো না বসবাসের অযোগ্য, তার মধ্যে একটা ইন্ডিকেটর হলো দুর্নীতি। এখন আসেন, উনি আমাদের পিতা, এখন আমরা দুর্নীতি দিয়ে পিষ্ট হলে তার প্রতিকারের জন্য উনি আমাদের পাশে থাকবেন। যারা দুর্নীতি করছে তারা সমাজের বিত্তবানেরা তার সুবিধাভোগী এবং তারাই দুর্নীতি করে, এবং তাদের সেবাটা উনি ইনডাইরেক্টলি তাদেরকেই প্রমোট করছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আপনি এগ্রি করার দরকার নেই আমার, আমি আমার ব্যথাটা নিবেদন করে যাচ্ছি। এখন আসেন, আমি শুধু ওইটুকু চাই, বেশি কিছু চাই না, শুধু ওইটুকু চাই যে আমাদের অভিযোগগুলো অন্তত উনি শুনে জায়গা মতো ঝড় তুলুক। 1980 সালে আর 90 সালে ওনার হাতে কোনো ক্ষমতা ছিল না, টাকাও ছিল না, সরকারও তাকে কিছু দেয়নি। আমি শেষ করি। উনি যে ঝড়টা মঞ্চে তুলেছিলেন, টিভিতে তুলেছিলেন, সারা মানুষকে ওনার ওই অনুষ্ঠান দেখার জন্য একেবারে একতরফাভাবে সেই বিটিভি ছিল। গণমাধ্যম তো শহরকেই প্রভাবিত করে, গ্রামকে প্রভাবিত করতে পারে না। উনি আজকে ক্ষমতা আছেন, ওনার টাকা গভর্নমেন্ট দেয়, আমরা দেই, টাকাও আছে, ওনার পরিসর আছে, ওনার আরো সুযোগ বেড়েছে, অথচ সেই ঝড়টা নেই। আমি চাই উনি সেই ঝড়টা তুলুক, সেই ঝড়টা তুলে একেবারে বন্যার মতো সবকিছুকে দুর্নীতিকে সেই ভাসিয়ে নিয়ে যাওয়ার জায়গাটার জন্য মানুষকে উনি ক্ষমতায়ন করুক। ওনার পুলিশের দরকার নেই, ওনার নগর সরকারের দরকার নেই, মানুষকে মোস্তফা সরোয়ার ফারুকী কি বলবেন? আচ্ছা, আমি তো চলে যাব একটু আগে আর কি, সবার কাছ থেকে মানে মাফ চেয়ে নিচ্ছি। আমি এখানে বোধহয় আমি সবাই এখন আমাকে তরুণ ফিল্ম মেকার বলে, এটা শুনতে আমার খুব ভালো লাগে। এখানে আসার পর সত্যিই তরুণ মনে হচ্ছে, সবচেয়ে বড়দের পাশে বসে আছে তরুণ নাগরিক হিসেবে বলতে চাই। আমি এই ছোট ছোট পাতি অভিযোগে যাচ্ছি না, আমি একটা কি বলে মূর্খের ফিলোসফির কথা বলতে চাচ্ছি। উন্নয়ন ভালো এবং উন্নয়ন আমাদেরকে করতে হবে, এবং সেটা আনিস ভাই করছে এবং আরও করুক। শুধু আমি আনিস ভাইকে একটা জিনিস মাথায় রাখতে অনুরোধ করব, বিদেশি ফর্মুলা সব জায়গায় অ্যাপ্লাই করার দরকার নেই। উন্নয়ন করতে গিয়ে এটা যে বাংলাদেশ, এটার যে একটা নিজস্ব কিছু একটা চেহারা আছে, এটা যেন মনে রাখা হয়। উন্নয়নের চোটে যদি আপনি বিদেশি এরকম অনেক শহর আছে, উন্নয়নের চোটে কিউবায় আপনি অনেক জায়গাতে ধরেন ওয়ালের মধ্যে গ্রাফিতি আছে, আপনি ঘোষণা করে দিলেন গ্রাফিতি থাকবে না, এই উন্নয়ন দরকার নেই। উন্নয়নের চোটে যদি রিক্সার পেছন থেকে পেন্টিংটা উঠে যায়, এটা দরকার নেই। মানে আমি বলতে চাচ্ছি যে উন্নয়ন, আমি একটা উদাহরণ দিলাম, এটা জাস্ট একটা উদাহরণ, রিক্সা পেন্টিং এমন বড় কিছু না। তারপরে তারপরে যে নালিশ কর্মীরা ক্যানভাস করবে, ইটস ফাইন, লেট দেম ডু ইট। মানে আমাদের শহরটা নিউ ইয়র্কের মতো হওয়ার প্রয়োজন নেই। ব্যাংকক একরকম শহর, কিউবার হাভানা একরকম শহর, এক এক শহর এক এক রকম হবে, সেটা যেন থাকে আমাদের উন্নয়নের দর্শনের মধ্যে। এবং আবারও শেষে বলি, নগর সরকার ছাড়া আনিসুল হক, আমি যেটা বুঝি শহরে হাঁটলে মেয়র সম্বন্ধে আমাদের পারসেপশন হচ্ছে এখানে কোনো একটা মারামারি লাগলো, এই মেয়র কই, মেয়র কি করে, রাস্তায় জ্যাম লাগলো, এই মেয়রে এই জন্য ভোট দিয়েছিলাম, রাস্তায় জ্যাম কেন, মানে যা কিছু হচ্ছে সব মেয়র কই, কিন্তু মেয়রকে তো আমি কোনো ক্ষমতাবানই মনে করি না। তাহলে আমি সো ইউ নিড সিটি গভর্নমেন্ট। উনি নগর সরকারের কথা বলেন, কিন্তু আমি একটু প্রশ্ন করি, আমাদের যারা নগরবাসীর কথা যদি ভাবতে চাই, নগরবাসী যে ভোগান্তিতে পড়ে, আমাদের বাইরে থেকে কোনো অতিথি আসলে বা ঢাকা শহরে আমরা এক জায়গা থেকে আমাদের গণপরিবহনের খুবই করুণ দশা, এবং কিছুদিন আগে সিটিং সার্ভিস নিয়ে একটা বিশাল কাণ্ড হয়ে গেল, ভালো বাস সার্ভিস নিয়ে আপনি যদিও এখানে একটা বোধহয় করার চেষ্টা করছেন, ঢাকার চাকা নামে, মানে আরো একটা বোধহয় করার চেষ্টা করছেন, 2-3টা কোম্পানি আন্ডারে রেখে, ট্যাক্সি সার্ভিসও এখানে নেই। আচ্ছা, আমি উত্তরটা দিই। প্রথমত আমার একটা সুবিধা হয়েছে আজকে এখানে এসে,
আমার যে চাওয়াগুলো বলাগুলো সব আপনারই বলে ফেলছেন, আমাকে বলতে হচ্ছে না। কিন্তু যেহেতু আমি একা এবং কিছু কিছু না বললে একেবারেই কিছু করছি না যদি মনে হয়, সেই কারণেই এটা ওটা বলছি। কাজ স্যার 2 বছরে যে অনেক করেছি তা না, আমি প্রথমে এটা দিয়ে শুরু করেছি। তবে সিনসিয়ারলি কাজ করে একটা কাজের পসিবলি একটা ফিলিং আমরা নিজেদের, এটা তো ডিএনসিসি ইজ এ ফ্যামিলি অ্যাকচুয়ালি। আমাদের যারা কাউন্সিলর আছেন, আমাদের যারা অফিসে কাজ করেন, সবাই মিলে যখন একমতে কাজ করা যায় তখন কাজের গতি বাড়ে। বস একটা ভাবছেন, উনি একটা ভাবছেন, এই জায়গাটি তৈরি করতে একটু সময় লেগেছে। কাউন্সিলরদের কেউ আমি চিনতাম না, আমাদের কাউন্সিলর চিনত না, আমার কাছে একরকমের এক্সপেকটেশন ছিল, কন্ট্রাক্টরদের একরকমের এক্সপেকটেশন ছিল। সুতরাং একটা নিজেদের এক ধরনের মানসিকতার জন্মেছে, যেটা অ্যালাইড মানসিকতা, সেজন্য একটু জোর পাই। এবং আমার মনে হয় যে কাজের এক ধরনের আইডিয়া হয়েছে, শহরটা সম্পর্কে, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আইডিয়া হয়েছে, এবং আমার প্রায়োরিটিগুলো আমি বুঝেছি মোটামুটি। অনেক রকমের দাবি আছে, যেটা উনি বলছেন স্বপ্নের, আমার প্রায় বলছি যেটা উনি স্বপ্নের শহর বলছেন, স্যার যেটাকে বলছেন সংস্কৃতির শহর, এই জায়গাটিতে আমি চাইলেও এখন যেতে পারবো না। এবং আমার কাছে পারবেন, হ্যাঁ স্যার, খুব সহজে পারবেন। আমি সহজ করে বলি, আমার প্রায়োরিটি হলো এখন জীবনের প্রতিদিনের বাঁচার যে কাজগুলো আমরা চারদিকে আছি, এটিকে একটু বেটার করা, একটু ভালো রাস্তা করা, একটু ভালো ফুটপাত করা। আপনি তাকিয়ে দেখেন স্যার, আল্লাহ চাহে তো গুলশানের আমরা যে ফুটপাত করেছি, যেটা এখন সারা শহরে করছি, একটা অন্ধ লোক রাস্তা দিয়ে যেরকম গাড়ি চালিয়ে যায়, একটা অন্ধ লোকও মোটামুটি কারো সাহায্য ছাড়া যেতে পারবে। এই উঁচু নিচু এগুলো বন্ধ করে আমরা এক ধরনের খুবই মসৃণ তৈরি করছি। গণপরিবহনের কথা যেটা বলছি আপনার কাছে, তেমনি ভাবে এই যে গণপরিবহনের কথা বলছেন, যানজটের কথা বলছেন, যানজট ইজ এ এফেক্ট অফ মেনি থিংস। রাস্তার এই কোনা হয়তো মিরপুরে ঝামেলা শুরু হয়েছে, কিন্তু যানজট হচ্ছে আমাদের এই এলাকায়। হ্যাঁ, সিআইপি একটা এলাকা দিয়ে যাচ্ছেন, যানজট হচ্ছে অন্য এলাকায়। আপনি আজকে তাকিয়ে দেখেন, গত 40 বছর স্যার আমাদের এমবেসিগুলো আমাদের ফুটপাত না, রাস্তা পর্যন্ত দখল করে রেখেছে। রাশিয়ান এমবেসি রাস্তার মধ্যে 7 ফিট দখল করে রেখেছে। এটা আমাদের বলতেই হবে যে এটি আপনি খুব একটি অবিস্মরণীয় কাজ করেছেন। এটা এর আগে কেউ ভাবেনি, আপনি করেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ। আমি বলি যে আমার বুদ্ধি কম, সাহস বেশি। মানে কোন রকমে আমার দেশে বসে মেয়রকে এক হাই কমিশনার অ্যাপয়েন্টমেন্ট দেয় না ওই চিঠির পক্ষীতে। সব কাজই স্যার নেগোসিয়েশন শুরু করি, পরে বুলডোজার চালাই। তো রাশিয়ান এমবেসির সমস্ত কিছু তুলে হাতে চিঠি নিয়ে গেটে যেয়ে বললাম যে দ্য মেয়র ইজ ইন দ্য সিটি, ইন দ্য গেট, অ্যান্ড আই নো দ্য হাই কমিশনার ইজ ইনসাইড। ডাকেন। যেই বোল্ডার লাগিয়েছে স্যার, মানে তো মনে হয় ওই রাস্তা দিয়ে, আমার শহরের রাস্তা দিয়ে এই এমবেসি আমার লোক চলতে দেয় না, আমাদের লোক চলতে দেয় না। আমেরিকান এমবেসি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গত 10 বছর। এই অস্ট্রেলিয়ান এমবেসি যেই পোল লাগিয়েছে স্যার, সেটা 6 ফিট মাটির নিচে কাটতে পারছি না এখন আমরা, এবং কি বলে স্টেইনলেস স্টিল দিয়ে সারা দিকে, ছাগলও ঢুকতে পারবে না ওর মধ্যে দিয়ে। তো এই শহরে বসে আপনি, এটারও যানজটের উপর এফেক্ট আছে, কারণ আমি দেখেছি যে আশেপাশে কিরকম যানজট লাগে। যানজটের যে কথাটি বলছেন স্যাররা, আমি ওটা আবার বলি না, সরাসরিভাবে যানজটকে কন্ট্রোল করার কোনো মেকানিজম আছে স্যার মেয়রের কাছে? পারমিট দেয় একজন, কন্ট্রোল করে আরেকজন। না, মেয়রের ব্যাপার না। আমি এটা বলছি স্যার, আমি কি করার চেষ্টা করছি। কমিউনিটি পুলিশ আছে যারা কমিউনিটি অর্গানাইজেশনগুলো চালায়, এটার সাথে যদি আপনারা একটু কোঅর্ডিনেট করেন। আমি বলি, আমাকে প্রশ্নের উত্তরটা দেওয়ার সুযোগ দিন। আমরা কমিউনিটি হিসেবে এই কাজটা শুরু করেছি। এই যে 4টা শুরু করেছি গুলশান বনানী দিয়ে, যেটাকে এখন আমরা রেপ্লিকেট করব। যেহেতু আগে টাকা পেয়েছি উত্তরার কাজ হয়েছে, গুলশান বনানীর কাজ হয়েছে, এখন আমরা মোহাম্মদপুর, মিরপুর এবং অন্যান্য সব এলাকার কাজ শুরু করেছি। আমরা 4টা কমিউনিটি কি কাজ করেছি, ওই এলাকাতে আমরা বলেছিলাম যে শহরকে সুরক্ষিত করব। আসার পরে দেখলাম যে সিকিউরিটি ওই এলাকা দিয়ে, আপনাদের কাছে গেছি, সবাই টাকা দিয়েছে, 2 মাসের মধ্যে 16 কোটি টাকা দিয়ে দিয়েছে। দেওয়াতে আমরা ওই, যেহেতু ওটা মানে বিদেশিদের এলাকা, তারা ভয় পাচ্ছে, আমাদের এক ধরনের শঙ্কার জায়গা তৈরি হচ্ছে। আমরা সমস্ত প্রায় 1200-র মতো ক্যামেরা লাগিয়েছি, সাধারণ মানুষের টাকায়। পুলিশকে করে দিয়েছি, কি বলে, কন্ট্রোল রুম করে দিয়েছি। আজকে পুলিশ বলে ওই এলাকায় ছোটখাটো ক্রাইম 0 লেভেলে এসছে। এই কাজটি কিন্তু আমি এখন 5200 এলাকাবাসীর টাকায়, তো সাধারণ মানুষ, এলাকাবাসী না, কেউ হয়তো স্যার অন্য জায়গায় থাকেন, কেউ হয়তো ধানমন্ডি থাকেন, হ্যাঁ,
তারা কেন দিয়েছে, নিরাপত্তার জন্য, সাহায্য বলিয়া করেছে রিজার্ভের নিরাপত্তার পক্ষে জন্য। বিশেষ করে এটা হয়েছে। স্যার, কিন্তু একটা ব্যাংকের হেডকোয়ার্টার মতিঝিলে, তো এটা আমি মতিঝিলের টাকা বলবো না, ব্যাংকওয়ালা দিবে। হ্যাঁ দিয়েছে, তাই সাধারণ মানুষ মানে বলছি যে বিজনেস কমিউনিটি দিয়েছে স্যার। এই কমিউনিটি ওয়ার্কটা শুরু হয়েছে আজকে। আমরা আমাকে শেষ করতে দেন। আমি চারটা সোসাইটি কমিউনিটি পুলিশ তৈরি করছে, চারটা সোসাইটি গেট তৈরি করছে, চারটা সোসাইটি রোডের দায়িত্ব নিচ্ছে ক্লিনিং এর। তৈরি করাটা বন্ধ করে দেন। না আরেকটা হলো কি আপনি কমিউনিটি সেগ্রিগেশন এটা বন্ধ করে দেন। ঢাকায় ছিল না, আরেকটা ব্যাপার হলো কি আপনি বিজনেস কমিউনিটি বলছেন, তারা তাকে আরেকটা হলো কিন্তু মানে এখন ঐতিহ্যগতভাবে ঢাকা শহরে পঞ্চায়েত ছিল, তারপরে প্রতিটা এলাকায় যখন মেয়ররা কোনো গার্বেজের ইয়ের সাথে যখন জড়িত ছিল না, নিতে পারতো না, তখন কিন্তু জনগণ এই কমিউনিটি বেসড অর্গানাইজেশনের মাধ্যমে এলাকার ময়লা ইয়ে করতে। আপনি আমাদের কথাই শেষ করতে দিলেন না। আমরা এখন গুলশানে যে উদাহরণস্বরূপ এসছে তো গেটটা একেবারে বন্ধ করে দেন। গেট আমাদের ঐতিহ্য না। আমি ধানমন্ডি থাকি, কোনো গেট স্যার এই গেট বন্ধ গেট। হ্যাঁ এই গেট খোলা গেট। খোলা গেট কিসের আবার? এই গেট বন্ধ গেট না, এখন ক্যান্টনমেন্টে গেট আছে না। এই গেট খোলা গেট, কারণ এই গেট শুধু আপনি যখন গাড়ি যাবেন আপনার গাড়িকে স্ক্যান করবে যে মানে কতটুকু শহরে করবেন না, 9টা এলাকায়, গুলশানের 9টা এলাকায় করবেন। ওই 9টা রাস্তা বন্ধ করলে গুলশানের যে বিদেশিদের জন্য সুরক্ষা, বিদেশি খালি বিদেশি না, ওটা আপনিও সুরক্ষিত হবেন। আপনি গুলশানে থাকতে স্যার আপনিও সুরক্ষিত হবেন না, এবং এটা যদি কাজ করে। এবং আমি যেটা আমাকে শেষ করতে, এটা হলো একদম ভুল কনসেপ্ট। স্যার আমাকে শেষ করতে দেন কথা, বুঝে গেছি। এই পার্টিসিপেশনটা এলাকাবাসী করছে, সরকারের কোনো টাকায় না। হ্যাঁ, যদি নিজেরা করে করুক। আমাকে তো কথা শেষ করতে দিন। 1 পয়সাও গভর্নমেন্টের দিবেন না, 1 পয়সাও গভর্নমেন্টের না। এই যে 1000 বাতি লাগানো হয়েছে, কোনো টাকা গভর্নমেন্ট দেয়নি, এই যে বিজনেস ফ্রেন্ডরা দিয়েছে। আজকে 100টি রাস্তা গুলশান সোসাইটি নিয়েছে। 200 রাস্তার মধ্যে 100টি রাস্তা আমরা শুধু লিখে দিয়েছি যে এই রাস্তাটির মেইনটেনেন্স করছেন। আনিসুল হক, মেয়র আনিসুল হক, সাধারণ মানুষের জন্য গণপরিবহনের কি ব্যবস্থা করছেন? এই পার্টিসিপেশনটা আমরা সিকিউরিটি, রাস্তা ক্লিনিং, তারপরে কি বলে মানে এই যে পরিবহনের যে শৃঙ্খলা, এটা করার চেষ্টা করছি। আপনি যেটা কথা বলছেন সেটা আমাকে 2 মিনিট সময় দেন। ঢাকা শহরের মধ্যে 6311টা রেজিস্ট্রেশন আছে গাড়ি চলে, মালিকরা বলে 4000 4500 চলে। কি গাড়ি? বাস এবং ছোট গাড়ি, মোটরাইজড ভেহিকল, যে মিনি বাস সহ 179টা থেকে 180টা রুট আছে, ছোট বড়। এখান থেকে ওই মাথা পর্যন্ত, কাকলি থেকে মিরপুর পর্যন্ত, কাকলি থেকে আসাদ গেট পর্যন্ত, এরকম। এগুলো কি আপনার নিয়ন্ত্রণে? না না, ওই যে উনি বলছিলেন, কিন্তু নিয়ন্ত্রণে না। কথা শেষ করি। 200-র কাছাকাছি মালিক আছে যারা এই 6000 বাস চালান। এই বাসগুলো বেশিরভাগই মানে 2000-এর উপর। আমাদের এখনকার, আমি 1.5 বছর থেকে কাজ করছি, 1.5 ইয়ার, 100 পৃষ্ঠা লিখেছে এর উপরে, সেই জন্য আমার কথাগুলো খুব স্পষ্ট। 4000-এর মতো বাস 5 বছরের উপরে বা 6 বছরের উপরে, 2000-এর মতো বাস 5 বছরের নিচে। কি করে বাসগুলো? রাস্তার পাশে পাশে ধাক্কা দেয়, সামনে যেয়ে দাঁড়ায়, রাস্তার মাঝখানে দাঁড়ায়। কারণ কি? যে ওই বাসের মালিককে প্রফিট করতে হবে। কারণ কি? এর পিছনে একটা গিল্ড কাজ করে। আজকে আপনি ওই কি বলেন, ট্রাক টার্মিনাল বলেন আর আমিন বাজার বলেন, সবখানে একটা কালো টাকা কাজ করে। এইখানেও একটা বড়, বিরাট বড় কালো টাকার, কালো টাকা না খালি কালো মানুষ। হ্যাঁ, কালো মানুষ, কালো টাকা। ফর্সা মানুষ কালো টাকা কি করে? কালো মানুষই ফর্সা মানুষ কালো টাকা। শুনেন, আপনি কথা একটু বলতে দেন। এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করছি হোল্ডিং কোম্পানি সিস্টেমে, এবং গত 1.5 বছরে আমরা প্রায় 26টি মিটিং করেছি এই মালিকদের সঙ্গে, মালিকদের প্রতিনিধিদের সঙ্গে, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে, এবং পসিবলি শেষ মিটিংটি এনাদের সঙ্গে আমার সই হবে আগামী 9 তারিখে। কি সিস্টেম হলো যে আমরা ইন্ডিভিজুয়াল ওনারশিপ থেকে বেরিয়ে 7টা রুট করব। বেসিক 7টা রুটে 7টা কালারের বাস চলবে। এটা কিছু চেঞ্জ হবে, আপনাদেরকে আমরা 1 মাসের মধ্যে। হোল্ডিং কোম্পানি হবে 7টা, এর মধ্যে এই মালিকরাই থাকবেন, কিন্তু তিনি প্রফিট পাবেন নট প্রত্যেক দিনের কাস্টমার, তিনি প্রফিট পাবেন তার ইকুইটি বেসিসে। এইটা যদি, এটা কিন্তু স্যার আমরা নতুন করিনি, এটা সমস্ত মডার্ন সিটি আপনারাই বলতেন। আমি বলি, আপনারাই বলছেন। প্রথমে আপনাকে এর জন্য অভিনন্দন জানাই স্যার। আমি আর 1 মিনিট শেষ করে আমি বলি, সেটা হলো যে ব্যাপারটা কি, আপনি কেন এই কাজটা করছেন? এই তো, এটা তো পরে ওই যে ওনার উত্তর দেওয়ার জন্য। না না, শুনেন, এসটিপি, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ফর ঢাকা, আপনারা করে এসেছেন। তারপরে রিভাইজ ট্রান্সপোর্ট প্ল্যান হলো।
এর জন্য একটা অথরিটি বানিয়েছে সরকার, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। ওরা কি করে? ওদের থেকে স্যার মেয়রের মতো গালি খেতে হচ্ছে না প্রত্যেকদিন। ওরা কি করে? ওদের তো মেয়রের মতো গালি খেতে হচ্ছে না। ওদেরকে যে এত পয়সা এখন আমাকে স্যার শেষ করতে দেন, নাহলে আপনি তাকে হেল্প করছেন। আমি তাকে হেল্প করছি। মেয়র একটা এক্সট্রা কাজ করছে, এটা মেয়রের কাজ না। আমরা যেটা করছি এখন, এটা করতে হলে কিন্তু স্যার বললাম তো, আপনি এর চেয়ে ভালো জানবেন, কারণ আপনি এগুলো সবগুলোর সঙ্গে জড়িত ছিলেন। আমি আবার ফেরত যাই, এইটা আপনি নেতৃত্ব নিচ্ছেন, ওই নেতাকেই আমরা খুঁজছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা যদি আমরা করতে পারি তখন রাস্তার মারামারিটা বন্ধ হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কালো টাকাটা বন্ধ হবে, কারণ ইন দ্য লং রান আমি কিন্তু ইলেকট্রনিক টিকেটিং এ চলে যাব। সুতরাং ওই ড্রাইভারকে আর কম্পিটিশন করতে হবে না রাস্তায়, ঠিক আছে? কস্ট কত এর কস্ট হলো আমাকে 4000-এর মতো গাড়ি তুলে ফেলতে হবে। এই 4000-এর গাড়ি যদি আমি তুলি, তাহলে ওনাদের দাবি এই গাড়িগুলো কি করবেন? 300-400 কোটি টাকার ব্যাপার। এর কস্ট কি হবে? 1500 কোটি টাকার মতো বাস কিনতে হবে। যদি আমরা 1000 বাস এয়ার কন্ডিশন কিনি 50-60 লক্ষ টাকার মতো, যদি বেসিক বাস কিনি 30-35 লক্ষ টাকার মতো, যদি না টাকা পার যদি স্ট্রাকচার্ড বাস কিনি হয়তো 1 কোটি টাকার মতো, তাতে 1500 কোটি টাকা লাগতে পারে। মেয়র কি করেছে? মেয়র বলেছে ভাই আমি চেষ্টা করব এটা। ওনারা বলছেন 4.5% লোনে যদি আমাদের দেন তাহলে আমার 5 বছর এটা অ্যামোর্টাইজ করা সম্ভব। বলেছি করব, আমি জানি না কি করব। বলেছি এই 200 বাস কি করবেন, 2000 বাস কি করবেন, কিছু একটা হবে, আপনারা চিন্তা করবেন না। আসেন আগে আমরা পলিসি আপনারা অ্যাকসেপ্ট করেন কিনা বলেন। পলিসিটা তারা অ্যাকসেপ্ট করছেন। এখন চ্যালেঞ্জ কিন্তু আরো বড়। চ্যালেঞ্জ হলো এই 2000 কোটি টাকা আপনাকে 4% কারো না কারো কাছ থেকে নিতে হবে। ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছি, ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে দেখা করেছি, প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। আর কি করতে হবে স্যার আপনি ভালো জানবেন, আপনাকে টার্মিনাল করতে হবে, আপনাকে ওয়ার্কশপ করতে হবে, আপনাদের সারা কান্ট্রি থেকে যে মাল্টিমোডাল টিকেটিং সিস্টেম করতে হবে। এটা করতে সময় লাগবে, এবং এটাই যদি হয় তাহলে একটা বড় কাজ হবে, বড় একটা কাজ হবে। দায়িত্বটা মেয়রের না, আবার বলি মেয়র গালি খায় বলে জোর জবরদস্তি দায়িত্ব ভলান্টিয়ার করেছেন। না এখন তো মেয়র আজকে থেকে মোটামুটি নেতা হয়ে গেল আর কি। আমরা নেতাই চাই। এবং না এটা মিলন অচিরে একটা বই লিখে ফেলবে, আমার নেতা আনিস ফারুকী ফিল্ম করে 6 জন একসঙ্গে না সবাই। আমরা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনাকে। উনি যে এত কড়া কথা বললেন ওইটা সাপোর্ট নিশ্চয়ই নিশ্চয়ই। জি বলেন। হ্যালো বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমি একে বৈশাখুজ্জামান, আমি মোহাম্মদপুর বলছি। প্লিজ মোহাম্মদপুর থেকে বলছি। বলেন ভাই। খুবই সমস্যা যায়। আমি থেকে বলছি সমাজের যে অবস্থা মোহাম্মদপুরে কাউন্সিলরকে যে আমাদের মাননীয় মেয়র সাহেবকে আমি অ্যাপ্রিশিয়েট করি, তার কর্মকাণ্ডের জন্য রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি। কারণ আসাম গেট থেকে যে রাস্তা পর্যন্ত রাস্তাটা গিয়েছে, বাস স্ট্যান্ডে উঠে গেছে, অনেকগুলো একটা বড় ভাগার তৈরি করা হয়েছে। এগুলি আমি মনে করি যে যুগান্তকারী, রিয়েলি যুগান্তকারী। আমার দুই একটা প্রোগ্রামের কথা বলবো। আপনি যদি প্রশ্ন থাকে বলুন, প্রশ্ন থাকলে বলুন, আমাদের সময় সংক্ষিপ্ত। জেনেভা ক্যাম্প আছে, আপনার জানা আছে কিনা? মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এবং টাউন হলে আরেকটা ক্যাম্প আছে রংবেগ নদীতে। এইখানে স্বাধীনতার পরদিন থেকে এই ক্যাম্পগুলি রয়েছে। আমার মনে হয় যে এইটা একটা শক্ত কাজ, তারপরেও পারা যাবে না, সেইটা কিন্তু আমি বিশ্বাস করতে চাই না। এই ক্যাম্পটা জেনেভা ক্যাম্পের মাত্র 4টি বাড়ির জন্য গত 22 দিন আমরা একটা রাস্তা কমপ্লিট করতে পারছি না। মাত্র 4টি বাড়ি স্যার। আমার সমস্ত কনস্ট্রাকশনের কাজ যারা করছেন কন্ট্রাক্টর, আমরা উন্নয়ন সহযোগী বলি, সমস্ত ইঞ্জিনিয়ারদের প্রতি স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, যদি হাউজিং অথবা রাজুকের বরাদ্দকৃত জায়গা ছাড়া আধা ফিটও যদি কম করা হয়, হয় চাকরি নেই, না হলে তার কন্ট্রাক্টর নেই। এবং সেজন্যই স্যার আজকে আবার হয়তো নিজের কথা বলা, আজকে উত্তরাতে গেলে আপনি রাস্তা বড় পাবেন, আজকে গুলশানে গেলে আপনি রাস্তা বড় পাবেন। এই রাস্তাগুলোর মাঝখানে স্যার, রাস্তাগুলো এমনভাবে ক্র্যাম্পল ছিল, এর মাঝখানে ছিল কি বলে ইলেকট্রিসিটি লাইন, পিলার। আমাদের আজকে অনেকে বলে আপনাদের রাস্তা তৈরি করতে এত দেরি হচ্ছে কেন? একটা পিলার তুলতে, 5টা পিলার তুলতে বোর্ড মিটিং এ যেতে হয়, এটা অন্য একটা ডিপার্টমেন্ট। প্রত্যেকটার জন্য টাকা সমস্যাগুলো তো এটা অন্য একটা ডিপার্টমেন্ট। এবং শত শত পিলার স্যার যেগুলো রাস্তাগুলোকে ছোট করে ফেলেছে। আমরা জানি আমাদের একটা কমপ্লেইন করে যে আপনারা গাছ কাটছেন। গাছ স্যার মানুষ সহজে কাটে না, গাছ অনেক সময় লাগে বড় হতে। মানুষ গাছ ভালোবাসে। আমাকে শুধু কম্প্রোমাইজ করতে হয় 2-3টা জায়গা। যে গাছটি পুরোপুরি ভাবে একটা ড্রেন ব্লক করে ফেলে,
কদিন আগে আমাদের মারা গেছেন, ওই যে গাছ পড়ে যে মিঠু সেদিন দেশ টিভির আরিফ মরে যাচ্ছিল এই যে 1 মাস আগে, এই যে স্কয়ার হসপিটালের পাশে গাছ মিঠু মারা গেল ধানমন্ডিতে। এরকম গাছকে আমরা কম্প্রোমাইজ করি। আরেকটি বা দুটি গাছ, যে গাছটি পুরো রাস্তার ওপেনিংকে নষ্ট করে দিচ্ছে, কষ্ট হয়। কিন্তু আপনি গ্রিনের কথা বলছেন, আপনার উত্তরাতে 31,956টি গাছ লাগিয়েছি আমি আব্দুল্লাহ আবু সাইদের নেতৃত্বে, এবং তার নেতৃত্বে আমরা একটা গ্রিন ক্যাম্প নিশ্চয়ই হচ্ছে। গাছ ইন্ডিভিজুয়াল গাছ বলে দিতে পারবো আপনার কাছে একটা, যদি এবং গাছ লাগালে 20 থেকে 25% গাছ প্রথমেই মেয়র আনিসুল হক, এটি সম্ভবত আপনার ক্ষমতার মধ্যে নয়, কিন্তু এই যে রাস্তাঘাটে তার ঝুলে থাকে, যদিও এটি হয়তো কালকে কেটে দিতে পারবো, আপনার টেলিভিশন কেউ দেখবে না, কিন্তু সেটা নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ ওয়ে আছে। এই অল্টারনেটিভ $1 বিলিয়ন প্রজেক্ট, আপনার টেলিভিশন কেউ দেখবে না, এখানে চারপাশে সব কেটে দিই, আপনার টেলিভিশন, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কিন্তু এর পেছনে কি কাজ হচ্ছে না? এর পেছনে কাজ হচ্ছে। সরকার স্যার অনেক মানে বড় চক্ষু নিয়ে অনেক কিছু দেখছে। আজকে যেটা বলছি যে সাহস করে ওটা করে ফেলেছি, অমুককে ভেঙে ফেলেছি, এমবেসি তুলে দিয়েছি, কি মোনায়েম খানের জমি ভেঙে ফেলেছি, কার সাহস? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আনিসুল হক। আপনাকে অনেক ধন্যবাদ। এক সেকেন্ড, আনিসুল হক got a affirmation from the politics, আমি আসবো ডক্টর ইশরাত, from the prime minister that you have to change and nobody will interfere. অনেক ধন্যবাদ মেয়র That's what is আনিসুল হক। happening. আমি বিরতির পর ফিরে আসবো এবং আপনি নেক্সট 3 বছরে আসলে কি আমরা চোখের সামনে দেখতে পাবো সে প্রসঙ্গে আসবো, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী সম্ভবত বিদায় নেবেন আমাদের কাছ থেকে, তাই খুব সংক্ষেপে প্রশংসা ছাড়াও বা প্রত্যাশা আমি তো কোনো প্রশংসা, আমি কি যেটা ভালো সেটা ভালো বলতে হবে, সেটা মশা কামড়ায় সেটা বলতে হবে মশা কামড়ায়, প্রথমেই বলে দিই। ইটস সিম্পল। মশা তো কামড়ানোর জন্যই আসে ভাই, কম আর বেশি। কি ধরনের ঢাকা দেখতে চান? আমি খুব সহজ, আমি এর আগেও বলেছি, একই কথা আবার বলতে চাই, অবশ্যই উন্নয়ন হোক। আমি প্রথমত আমি চাই সিটি গভর্নমেন্ট, এই 14টা মন্ত্রণালয়ের কাছে ক্ষমতা থাকবে, আর আমরা প্রত্যাশা করবো মেয়রের কাছে এটা একটা বায়বীয় জিনিস, আম গাছের কাছে কাঁঠাল ইউ ক্যানট এক্সপেক্ট। দ্বিতীয় জিনিসটা হচ্ছে উন্নয়ন করার সময় সবকিছুই আমেরিকার ফর্মুলায় করে ফেলতে হবে তা না। যেমন স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ উনি বলেছেন যে উন্নয়ন হচ্ছে, কিন্তু পরিকল্পনা ছাড়া উন্নয়ন হচ্ছে বলে নগরবাসী সুবিধা পাচ্ছে না। এর সাথে আপনি কতটুকু একমত? খুব স্পেসিফিক না বললে আমি বুঝতে পারবো না কোন প্রসঙ্গ আপনি এই যে এখান দিয়ে খুব কুইকলি ফ্লাইওভার ব্রিজ দিয়ে 5 মিনিটে চলে আসেন, এটা কি পরিকল্পনা ছাড়া নগর হয়েছে? এটা আমি বলিনি, এটা স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ। আপনি একটু আগে বললেন ফ্লাইওভার কোনো কাজ করছে না, আমি মাঝখান দিয়ে আসলে 1 ঘন্টা লাগতো, মহাখালী ফ্লাইওভারে উঠেন, আপনি মহাখালী ফ্লাইওভারে হার্ডলি 10 টাইমস সিলেট শহর ফ্লাইওভারে ভরা, সেখানে আমি 2.5 ঘন্টা ট্রাফিক জ্যামে বসেছি। ফ্লাইওভার নামিয়েও ফেলেছে তাহলে একমাত্র বাংলাদেশি মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সমস্যায় শুনুন, আমি এই ট্রাফিক জ্যাম এলেতেও দেখেছি। তাহলে যানজট নিয়ে আমাদের নেক্সট 3 বছরে মেয়রের করার কিছু যানজট নিয়ে আমি তো বললাম মেয়রের অনেক কাজ আছে। প্রথম কাজ হচ্ছে প্রধানমন্ত্রী ওনাকে আদর করেন। উনি যেদিন ওনার মানে কি বলে ক্যাম্পেইন কিক অফ হলো, সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে প্রধানমন্ত্রী একটা মানে কি বলে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন আনিসুল হককে মেয়র পদে নমিনেশন দিয়ে, রাজনৈতিক নেতার বাইরে এসে, হুইচ উই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এবং এখনও ওনার কাজকর্মে আমরা জানি যে প্রধানমন্ত্রী ওনাকে পছন্দ করেন। উনি এই পছন্দের সুযোগটা নিয়ে যদি আরো কিছু করতে না, যদি আরো কিছুর আগে প্রথম কথা সিটি, আমি জানি এটা খুব সহজ না, এই 14-15টা মন্ত্রণালয়, এটা প্রশাসনিক অনেক জটিলতা আছে একটা সিটি গভর্নমেন্ট করা, কিন্তু যদি এটা করা যায়, ওনারা যখন থাকবেন না আজ থেকে 50-100 বছর 150 বছর পরে, ওরা এসে ওনাদের প্রশংসা করবে। এই গুগল কিন্তু 80 বছর কোন রকমে যেতে পারলেই 500 বছর বাঁচিয়ে দেবে। সুতরাং তোমার অনেক চান্স আছে। একটা বিরতি নিয়ে ফিরছি এবং মোস্তফা সরোয়ার ফারুকী আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন ঢাকা সিটি উত্তরের মেয়র আনিসুল হক। আমি আসলে সমালোচনা করার জন্য সমালোচনা করছি না, আমরা ঢাকার নাগরিক, আমরা চাই আপনি আমাদের মেয়র, আপনার কাছ থেকে আমরা সেই সব প্রত্যাশা যেমন আছে সে প্রাপ্তি কতটুকু পেয়েছি বা আপনি আমাদের জন্য কি করতে যাচ্ছেন সেটি আসলে প্রশ্ন, শুধুমাত্র আক্রমণ করার জন্য না। ফেসবুকে অনেক কমেন্ট এসেছে, তার মধ্যে থেকে কয়েকটা আমি একটু বেছে আপনাকে বলছি। যেমন বলা হচ্ছে হেভি ভেহিকল চলার জন্য স্পেসিফিক টাইম স্লট, রাত 8টার পর বোধহয় একটা হেভি ভেহিকল চলার একটা টাইম স্লট আছেই ইতিমধ্যে। বলা হচ্ছে ওয়াইফাই জোন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 10টা জায়গায় আমরা ওয়াইফাই করেছি, কিন্তু
অনেক বড় রিজিয়ন নিয়ে নয়, এটা আস্তে আস্তে হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। 3 বছরের মধ্যে আশা করি হয়ে যাবে, মেজর জায়গাগুলোতে হয়ে যাবে। রাস্তার উপর বাজার বসানোর ব্যাপারটাতে সবাই প্রশ্ন তুলেছে, সেটা কি ওই হকার উচ্ছেদের মতো ব্যাপারটা চলে আসে? হকার কিন্তু প্রয়োজন স্যার, আমরা হকার উচ্ছেদের কথা বলি, আপনার তাদের পুনর্বাসন কিছু জায়গা আছে আপনার দোকান পর্যন্ত যেতে হয় না, পুনর্বাসন বলতে খুব কুইক, খুবই সহজ। আমরা যেটা চিন্তা করছি, আসলে করতে পারবো কিনা জানি না, যে আমরা একটা ওয়ার্ড নিয়ে ওই কমিশনারের সঙ্গে এবং থানার সঙ্গে বসে কত হকারকে ছড়িয়ে দিলে, বিভিন্ন রাস্তায় ছড়িয়ে কত হকার দিলে কোনো জনজীবন বিপর্যস্ত হবে না। ইভেন আমরা টেবিল পর্যন্ত ডিজাইন করেছি, এমনভাবে চেষ্টা করছি যে একটা টেবিল দাঁড়িয়ে আপনি এ পাশে দাঁড়ালে আপনি আরও 1 ফিট বাইরে গেলেন, যদি টেবিলের মাঝখানে একটু কেটে এরকম গোল করে আপনি একটু ভিতরে যেতে পারেন, পিছনে যদি আপনি র্যাক করতে পারেন, এগুলো আমরা চিন্তা করছি যে কোন কোন রাস্তায় কিভাবে বসিয়ে হকারকে পুনর্বাসিত করা যায়। কিন্তু হকারকে আমি অন্য কোনোভাবে পুনর্বাসিত করার শক্তি মেয়রের নেই। একটা প্রশ্ন এসেছে যে রাস্তা বড় হয়েছে, আপনি অনেক রাস্তা বড় করছেন, কিন্তু অবৈধ পার্কিং এর কারণে সেই রাস্তাটুকু আবার ব্লক হয়ে যাচ্ছে। ওটা নিশ্চয়ই সত্যি, নিশ্চয়ই সত্যি। দেখেন, আমরা গত 2 মাসে যেটা করেছি ইয়েতে, যেহেতু গুলশান এভিনিউ একটু বড় হয়েছে, রাস্তা সাইজে বড় হয় না, রাস্তা যেহেতু আমরা এই স্ট্রাগলগুলো মানে এই অবস্ট্রাকশনগুলো তুলে নেই, তাতে রাস্তা বড় হয়ে যায়, ফুটপাত অনেক বড় হয়েছে। পাকিস্তান এমবেসি থেকে একদম গুলশান 1 পর্যন্ত 11 জন স্যার প্রতাপশালী মানুষ এই শহরে থাকেন। 11 জন মানুষ এমনভাবে 15 ফিট ফুটপাতে 8 ফিট ওনারা 10, 15, 20 বছর থেকে দখল করে আছেন। আমরা যখন গেলাম তখন প্রত্যেকের নাম শুনি আর নাম দেখি আর ইনস্টিটিউশন দেখি। আমি স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা লিস্ট নিয়ে গেছি, বলেছি এরা তো সব আমাদের পরিচিত মানুষ, এনারা কিন্তু এই করছেন। বলে আমার মানুষ সাধারণ মানুষ, আমার মানুষ কোনো দলের মানুষ না, আমার মানুষ কোনো প্রতাপশালী মানুষ না। একটু আগে বললাম না স্যার, মেয়র কাজ করে একটি রাজনৈতিক জোরে, তা তো বটেই, তার পেছনের দৃঢ়তায়, না হলে কোনো মেয়র ওইভাবে কাজ করতে পারতো না। আজকে 2 মেয়রই কিন্তু আমরা সেইভাবে চেষ্টা করছি। দক্ষিণের মেয়রও অনেক তাকে প্রতিকূলতা সহ্য করতে হচ্ছে, না চেষ্টা সেও করছে, অনেকভাবেই করছে। আমরা 1 ইঞ্চি জমিও ছাড়িনি স্যার কাউকে। একটা মাল্টি স্টোরিড হোটেলগুলো আছে, সামনে গেলেই দেখবেন যে আমাদের অবৈধ গাড়ি পার্কিং এর ক্ষেত্রে কি করা, অবৈধ গাড়ি পার্কিং, এটাতে আসছিলাম। গত কিছুদিন থেকে দেখি যে ফুটপাত যেহেতু বড় হয়েছে, ফুটপাতের মধ্যে স্যার 20টা গাড়ি পার্ক করে রেখেছে। কালকে যান, একটাও পাবেন না। তুলে নিয়ে এসছি ড্রাইভারকে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রেখেছি। না, আমার একটা আইনের মধ্যে আমি সে পড়ে, সেটাতে ফাইন করেছি। আপনি আজকে গুলশান ক্লাবের সামনে যান, একটাও গাড়ি পাবেন না। এবং লোক আস্তে আস্তে কথা শুনছে। লোকের আজকে আমরা মাত্র 2টো মোটরসাইকেল, আমাদের সময় খুব কম, এখন শেষের দিকে চলে এসেছে। আরেকটা প্রশ্ন এসেছে, এই ট্রাফিক জ্যাম ইটস এ কম্বাইন্ড জব মেয়রের এবং যেসব সিকিউরিটি এজেন্সি থাকে বিভিন্ন এলাকায়, যারা নেতৃত্ব দেন এবং যারা বড় বড় গাড়ি চালান, আমাদের সবার মিলে, তবে এর উন্নতি হবে। আরেকটা ফেসবুকে কমেন্ট এসেছে যে শুধু গুলশানের বাসগুলো সুন্দর হয়েছে, মিরপুর উত্তরার বাসগুলো লক্কর চক্কর। কোনো বাস চালানোর শক্তি মেয়রের নেই, একটাও না। যে কাজটি গুলশানে ঘটেছে সেটি হলো, যেহেতু বিদেশিরা গুলশানে থাকেন, যেহেতু আন্তর্জাতিকভাবে তাদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হয়, সেই কারণে যখন সেই ঘটনাটি ঘটলো গুলশানে, তারপর গুলশানে রিক্সা বন্ধ করে দিতে হয়েছিল, ওভারনাইট সমস্ত বাস বন্ধ করে দিতে হয়েছিল। এক পর্যায়ে মেয়র সরাসরি সম্পৃক্ত না হলেও সবাই যেহেতু আসা শুরু করেছেন, তখন আমরা পুলিশের সঙ্গে বসেছি। তখন কোন রকম পারমিট ছাড়া এই ঢাকা চাকাকে বের করতে হয়েছে। ওর গায়ে অন্যান্য এলাকায় একদম মেয়র চাইলে পারবে না, এই পলিসি চেঞ্জ করতে হবে, যেটা আমরা কাজ করছি। সেজন্য মন্ত্রণালয় আছে, সেজন্য স্যার যেটা বলছিলেন স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে। এই জায়গাটি যেহেতু একটু সেনসিটিভ, অন্যরকম ছিল, একটি বড় ঘটনা ঘটেছে, সেই জন্য এই জায়গাটিতে আরেকটি কমেন্ট দেখলাম যে গার্মেন্টস গুলোকে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার কোনো রকম এটা আছে কিনা, খুবই প্রয়োজন। এবং ঢাকাতে আজকাল আপনি 10% গার্মেন্টসও নেই আমি মনে করি। ঢাকার ভেতরে 10% গার্মেন্টস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে অর্ডারও পাচ্ছে না, অটোমেটিক বাইরে চলে যাচ্ছে। আমি আবার আগের জায়গাতেই আসি, সেই রিপোর্ট কার্ড এবং আপনার একটা স্পেসিফিক যেগুলো অনেক বড় বড় কাজ করেছেন, ধন্যবাদ। অবশ্যই আমাদের এই স্বপ্ন দেখানোর মতো কেউ ছিল না, আপনি দেখিয়েছেন এবং কতগুলো বাস্তবায়িত হয়েছে।
সেই দিক থেকে আমি বলবো যে আমাদের যেই খেলার মাঠ, ওপেন স্পেস যেগুলা, এগুলো কিন্তু যেইভাবে মেনটেন, আপনাদের কিছু প্রজেক্ট আছে আমি জানি, কিন্তু তারপরেও কিন্তু দখল হওয়ার ঘটনাও আছে এবং সেগুলোকে কি পার্ক এবং খেলার মাঠ আসলে কি আমি একটু শেষ করি আরেকটা ব্যাপার, আরেকটা বড় ব্যাপার যেটা হলো যে রাস্তার পাশে আমাদের দোকান হতেই থাকে এবং এগুলার পারমিশন খুব সম্ভবত সিটি কর্পোরেশন থেকে। কোন দোকানের পারমিশন সিটি কর্পোরেশন দেয় না, বড় মার্কেট করে না। মার্কেট করা ছাড়াই যে তাহলে অলিতে গলিতে একটাও না, আমরা যে ঢাকা শহরে থাকি আমাদের আনপ্ল্যান্ড এলাকাগুলোতে ওদেরকে জিজ্ঞেস করেন যে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা এবং কাগজ বা ট্রেড লাইসেন্স আছে কিনা, সেটা কোথা থেকে হয় তাহলে জোর করে হয়, তারা বানান নিজেদের মতো, নিজের বাড়ি, আপনার বিল্ডিং আছে নিজে, আপনি একটা দোকান দিয়ে দিল, যেটা ওটাই হয়, ও নিজের বাড়িতে দোকান করে বোধহয় ওখান থেকে ট্রেড লাইসেন্স নিয়ে আসে সিটি কর্পোরেশন থেকে। আরেকটু বড় একটা স্বপ্ন যেটা আপনি জানেন, আপনি ছিলেন আমাদের সাথে, আপনাকে আমরা ডেকেছিলামও বুয়েট, যে বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে ওল্ড এয়ারপোর্টের উপরে আমাদের একটা বড় কম্পিটিশন হয়েছিল, নজরুল ইসলাম স্যারও ছিলেন এবং এটা আপনার এলাকায় পড়ে। আপনি সুন্দর স্বপ্ন দেখেন এবং আপনার মনে করি শক্তিও আছে, আপনার শক্তি দিয়ে আমি আজকে আপনাকে পেয়েছি। আপনি শুনবো এই ওল্ড এয়ারপোর্টকে যদি জনগণের জন্য খুবই সংক্ষেপে। আমি সেই মহিলার কথা পুনরাবৃত্তি করে মেয়র মহোদয় কাছে চাচ্ছি না, মেয়র মহোদয়ের কাছে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার কণ্ঠস্বরে স্বর মিলিয়ে উনি যেন রাস্তায় নামেন, সেই ব্যাপারে 4টা দাবি। প্রথমত হচ্ছে মেয়র সহ সরকারের মন্ত্রী এবং সচিব, সংক্ষেপে বলতে হবে, মন্ত্রী এবং সচিব গণপরিবহনে অফিস করবেন, এইটা যদি উনি নেতৃত্ব দেন তাহলে পরিবহন সমস্যা মডেল দিলে ও মডেলের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ উনি বাসের মধ্যে অফিস করবেন না বাসে করে যাবেন, বাসে করে অফিস করবেন, আমি ভাবছি গণপরিবহনের মধ্যে অফিস করবেন, গণপরিবহনে অফিসে যাবেন আসবেন অথবা হেঁটে, এবং উনি তাদের সেই মিছিল করে যাবেন আর মিছিল করে আসবেন। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট আপনারা থাকবেন না সঙ্গে, আমরা তো এমনি আছি। উনি উত্তরা থেকে নেক্সট হচ্ছে পুলিশের চাঁদাবাজির হাত থেকে নগরবাসীকে রক্ষা করা। এই আন্দোলনে আপনি সঙ্গে থাকবেন, আমাদেরকে নিয়ে আন্দোলন করবেন, আপনি এটা বাস্তবায়ন করবেন তা নয়, এটা আন্দোলন করতে হবে। নেক্সট হচ্ছে যে মানুষের অভিযোগ, সেটা শোনার সরকার শোনে না, আপনি সেটা শুনবেন, তাদের নিয়ে তাদের অভিযোগ নিষ্পত্তি করবেন এবং তাদেরকে রিলিফ দেওয়ার জন্য আন্দোলন করবেন। থার্ড হচ্ছে শাসন বিভাগের কর্মকর্তাদের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, দুর্নীতি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আপনি আমাদেরকে নিয়ে রুখে দাঁড়াবেন। শেষ হচ্ছে সেবা ও পণ্যের মান এবং মূল্য বৃদ্ধি যাতে না হয় তার জন্য সামাজিক আন্দোলনের আপনি নেতৃত্ব দেবেন। খুবই সংক্ষেপে আপনার শেষ মন্তব্য। না, আমি ওই আগেই ফেরত যাব আমিও, সেটা হলো যে আমরা একজন নেতা চাই, নগর পিতা আমি বলবো না, নগর নেতা, এবং যেদিকে এগোচ্ছেন আনিসুল হক, তবে এইখানে একবারও আমরা উচ্চারণ করি নাই আরেকটি বড় সংস্থার কথা যারা ঢাকার পরিকল্পনা উন্নয়ন দেখভাল করে, তার নাম হলো রাজুকেরই কাজ হলো সমস্ত এগুলো পরিকল্পনা করে দেয়া, মেয়রদের কাজ হলো এগুলোকে পরিচালনা। এই দুটোর মধ্যে সংযোগ, এই যে সমন্বয়ের ব্যাপারটির কথা বলছেন, সমন্বয় না, ওটা হবে পরিকল্পনা, এনারা বাস্তবায়ন করবে, পরিকল্পনা করে হ্যান্ডওভার করবে। পরিকল্পনায় যেমন ওল্ড এয়ারপোর্টটা পাবলিক স্পেস হিসেবে আমার জানা মতে এখনো দেখানো আছে। আমার আর সময় নেই, আমি এখনো সময় নেই, এটা হলো আমার একেবারে সময় নেই। আর এই নেতৃত্বের ভূমিকাটা নেওয়া, যেটা উনিও বলেন সঙ্গে থাকা। অসংখ্য ধন্যবাদ। ইমদাদুল হক মিলন, আপনার শেষ মন্তব্য একেবারে। আমার মন্তব্যটা হচ্ছে আপনি আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছেন গত 2 বছরে এবং কিছু স্বপ্ন বাস্তবায়ন করেছেন, আপনার প্রতি আমাদের আশাটা বেড়ে গেছে। সেই আমাদের বাকি 3 বছরে আমি আশা করব যে এর পরেও আপনাকে যেন আমরা দেখতে পাই, আপনি আমাদের স্বপ্নগুলো পূরণ করে দেবেন বাস্তবায়নের জায়গা থেকে। মেয়র আনিসুল হক, আমি এভাবে বলি, আপনার প্রশ্নটি উত্তর দেই। আমরা গ্রিন ঢাকা করতে যে আমরা অনেকগুলো প্রজেক্ট নিচ্ছি, তার একটি হলো বাড়িতে বাড়িতে সাপ্লাই করা অথবা রাস্তায় লাগানো টাকাটা আমি দিতে পারি। আমরা সার্ভে করেছি, আবার বলছি, আব্দুল্লাহ আবু সাঈদের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি, মাত্র 6000টি স্থান পাওয়া গেছে। আমরা এই সার্ভেতে গুলশান বনানী বাড়িধারা নিকেতনে গাছ লাগানোর জন্য 6000 গাছ, আর এই এলাকা এখন সার্ভে করছি। বাড়ির ভিতরে আবার আমি আইন মতো গাছ কিনে দিতে পারি না, ছাদে পারি না, তার জন্য আমরা কিছু এনজিওকে এনগেজ করেছি, যারা আপনারা টাইম টু টাইম দেখেন
যে আমরা বিভিন্ন জায়গায় সভা করছি। এগুলো দৃশ্যমান হবে কবে? এগুলো দৃশ্যমান হবে, একটা গাছ বড় হতে কতদিন লাগে আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। এই বছরের ডিসেম্বরের মধ্যে অনেক কিছু দেখবেন, আগামী বছর জুনের মধ্যে দেখবেন পার্কগুলো সমস্ত হয়ে যাবে। ডক্টর শামসুল আলম বলছিলেন পার্কের কথা, আমরা পার্ক আমার কাছে 32টি পার্ক আছে। 2018 এইভাবে বলি স্যার, 2018 পরে তারপরেও 1 বছর থাকবে। উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের বেসিক ডিমান্ড যেগুলো, কিছু রাস্তাঘাট তো সবসময় থাকবে, পুরনো হবে রাস্তাঘাট, তার সব করে ফেলার মতো প্ল্যান আমরা করেছি। আমরা যদি এই গত 1 বছরে, গত ফিনান্সিয়াল ইয়ারে আমরা 310 কোটি টাকার মতো খরচ করছি এই এলাকায়, তারই প্রশংসা কিন্তু মোটামুটি আপনারা শুনতে পাচ্ছি আপনাদের কাছে। আমরা 650 কোটি টাকার ওয়ার্ক অর্ডার সাইন করেছি মিরপুর, মোহাম্মদপুর, কি বলে আমাদের কি বলে টেলিভিশনে রামপুরা, 310 কোটি টাকার একটা এফেক্ট আপনারা দেখছেন। 800 কোটি টাকার প্রোগ্রাম নিয়েছি, টাকা আছে আমার কাছে, 650 কোটি টাকার সাইন করেছি। এবং আজকে যদি আপনি মিরপুর মোহাম্মদপুর এলাকায় যান তাহলে দেখতে পাবেন যে তার কি প্রভাব হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার করছি, সমস্ত রাস্তার জন্য উচ্ছেদ করছি, ড্রেন বানাচ্ছি, এই আধুনিক ফুটপাথ বানাচ্ছি। ওনার উত্তরটা দেই, আমরা বড় দেয়াল যেখানে আছে আপাতত সেখানে আমরা দেয়াল ভেঙে ফেলে দিয়ে রড দেওয়ার চেষ্টা করছি। অলরেডি অর্ডার পেয়েছি 1 কিলোমিটার, সেটা হলো প্ল্যানিং কমিশন থেকে প্রায় প্রাইম মিনিস্টারের বাড়ি পর্যন্ত। আর এই এয়ারফোর্সের সঙ্গে আমরা গত 1 বছর থেকে মিটিং করেছি, ওনাদেরকে প্রেজেন্টেশন দিয়েছি 4টা। ওনারা মোটামুটিভাবে, ওনাদের সিকিউরিটি প্রবলেম ইত্যাদি আছে, সেখানে যদি আমরা করতে পারি, ওইখানে যদি আমরা অনেক বেশি সিকিউরড হবে, তাহলে ঢাকা শহরের অন্য গ্রিনিং হয়ে যাবে। হবে কি না এটা ইয়েটা হয়ে গেছে, যেটা প্ল্যানিং কমিশনের পাশেরটা, ওনারা এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদেরকে সাইন করে দিয়ে দিয়েছেন, এখন কনস্ট্রাকশন হবে। এটি আমরা এর সঙ্গে সিকিউরিটি জড়িত, এর সঙ্গে হাইয়েস্ট ম্যানেজমেন্টের মতামত জড়িত। 1 বছর আগে যে জায়গাটিতে নেগেটিভ ছিলেন, আজকে প্রায় 70% পজিটিভ। আমরা এখন সার্ভে করছি, আমরা এখন প্ল্যান তৈরি করছি, যদি পারি ঢাকাকে অনেক গ্রিন দেখতে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমরা বিশেষ করে খুব কষ্ট যে আপনি ঠিক ওনাদেরকে পেলেন না, ঝগড়া করার জন্য অনুষ্ঠানটা নয়, আমাদের জানা দরকার যে 2 বছর এবং 3 বছরে আসলে আমরা কি পেতে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাকি অতিথিদেরকেও ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। জনতন্ত্র গণতন্ত্র, সবাইকে অসংখ্য ধন্যবাদ।